আমাদের এই থ্যাংক ইউ তানভীর ভাই। আমাদের এই সেশনের মাঝখানে আমরা আপনাদের সাথে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করব। অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন এবং আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ গিফট থাকছে যদি আপনারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন। পরবর্তীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে গিফটের ব্যবস্থা করব। তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত থাকলে এখান থেকে হয়তো বা আপনারা অনেক ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল জিনিস আপনারা পেতে পারেন। হয়তো বা আপনারা যদি মাঝখান থেকে চলে যান, শেষে হয়তো বা এমন কিছু আপনারা মিস করতে পারেন যেটার জন্য আসলে আপনারা পুরোটা সময় ধরে ওয়েট করছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা সময় ধরে থাকার জন্য আমাদের সাথে। এবং আমাদের এই সেশনটি 10টা থেকে 10টা 45 পর্যন্ত হবে, যেখানে হচ্ছে তানভীর ভাই আপনাদের সাথে আলোচনা করবেন। ইন দ্য মিন টাইম আপনারা হচ্ছে 10টা 45-এর পরে মিটিংটা এন্ড হওয়া পর্যন্ত কোয়েশ্চেন করার সুযোগ পাবেন, সবাই কথা বলার সুযোগ পাবেন হ্যান্ড রেজ করে ওয়ান বাই ওয়ান। এবং আমাদের ইনস্ট্রাক্টর আপনাদের প্রত্যেকের প্রবলেম গুলো সলভ করবেন এবং আপনাদের যা কোয়েরি আছে এগুলো ইনশাল্লাহ সলভ করবেন। তো অ্যাটেন্ডেন্স ফর্ম যেহেতু আছে, তো তাই সবাই কিন্তু অবশ্যই ওয়েট করবেন। এবং আমি তানভীর ভাইকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া প্লিজ প্রসিড। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো ভাই। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিই, আপনাদের সাথে সবার সাথেই পরিচয় হবে ইনশাল্লাহ। আমি আমার পরিচয়টা দিই প্রথমে। আমি হচ্ছে মোহাম্মদ তানভীর। আমি এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি, ইনোভেটিভ স্কিলস এ আছে এআই ইঞ্জিনিয়ার হিসেবে। পাশাপাশি রিসার্চ করার ট্রাই করি। আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার। আমি একটা সৌদি প্রজেক্টে কাজ করেছিলাম দীর্ঘদিন এজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখনো আছি, তবে প্রজেক্টটা অলমোস্ট সাবমিট হয়ে গেছে। তো আমি এখানে আছি এজ এন এআই ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওখানে আমার যে অভিজ্ঞতাটা ছিল সেটা ছিল মেডিকেল ইমেজিং রিলেটেড, একটা জয়েন্ট প্রজেক্ট। যাই হোক, আপনাদের সাথে আমি আজকে একটা টপিক মানে কম্পিউটার ভিশন নিয়েই কথা বলবো, কম্পিউটার ভিশনের। তো আমি আমার প্রেজেন্টেশনটা দিয়ে আপনাদের সাথে আরো ডিটেলে কথা হবে ইনশাল্লাহ, এই আর কি। তো আমাদের যে কন্টিনিউ সেশনটা, এটা হয়তো বা আজকে একটা সেশন হচ্ছে, সামনে আরেকটা সেশন হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি আমার প্রেজেন্টেশনটা কন্টিনিউ করি, তারপর আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান পরিচিত হবো আর কি। আপনাদের যখন প্রশ্ন করবেন ইনশাল্লাহ, এই আর কি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু বললেন আর কি। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বাবা, ওই ফ্রেন্ডের নাম কি? মনি। মনি। আচ্ছা, কাইন্ডলি সবাই একটু তাদের মাইকটা একটু মিউট করেন, কারণ আমার ইন্টারাকশন হবে আর কি। কথা ফ্লোতে ইন্টারাকশন হলে একটু ঝামেলা। যাই হোক, আমি মেডিকেল ইমেজ সেগমেন্টেশন, যদিও বা ডিরেক্ট মেডিকেল ইমেজ সেগমেন্টেশন বুঝি, কিন্তু আমি অ্যানালাইসিস নিয়ে হালকা পাতলা কথা বলবো। যেহেতু ইমেজিং নিয়ে কথা বলবো, তো আমাদের ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলি না কেন, আর্টিফিশিয়াল ডেটা সায়েন্স হচ্ছে সবার বড় ভাই বলতে পারেন। ডেটা সায়েন্সের আন্ডারে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট হইলো আমাদের মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং গুলা। তো এখানে ডাটা সায়েন্সের মেইন টাস্ক হইলো আসলে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করা। না, আচ্ছা, আমি ওদেরকে দেয় নাই। ওই মানে ওদের লোকের সাথে কথা বলতে চাইছিল। ওরা আচ্ছা, বলতেছে যে রিয়ান ভাই আছেন আপনি? আহ, কাইন্ডলি সবাইকে রিমিউট করে দেওয়া যায় লেকচার চলাকালীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আমি দেখতেছি। আছি। আচ্ছা, একটু রিয়ান ভাই একটু মিউট করে দেন সবাইকে কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে। তো, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর মেইন টাস্কই হলো আসলে ডাটা ড্রিভেন ডিসিশন মেক করা। তো এখানে মেইন বিষয় হলো ডাটা। ডাটার উপর বেস করে আমরা ডিসিশন মেক করি, এটা যে কেউ হোক, যে কোনো কারো ব্যাপারে হোক, তার বিহেভিয়ার অ্যানালাইসিস করে, তার ভিজুয়াল সিন এর মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আমরা একটা ডিসিশন মেক করি। তো এখানে এখন তো এআই যুগ। এআই যুগ এই অর্থে বলতেছে এখন তো মানে পুরোটাই আমরা ডাটার উপর নির্ভর করে আমরা ডিসিশন মেক করে আমাদের কাজগুলোরে অটোমেট করার ট্রাই করি আর কি, আমাদের মেশিন রে শিখাই। তো আহ, আমরা যদি ভাস্টলি যদি দেখি দুইটা পোর্শন আমাদের ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এ, আমরা একটা দেখি হচ্ছে ভিশন, কম্পিউটার ভিশন, যেটাতে আমরা আসলে আমাদের ভিডিও ডাটা, ইমেজ ডাটা, এগুলা বেশিরভাগ সময় এগুলাই হ্যান্ডেল করি। তারপর আরেকটা এরিয়া দেখি ভাস্টলি, সেটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো এখানে মেইনলি আমরা আসলে দেখি হচ্ছে বিভিন্ন রকম টেক্সট টাইপের কাজগুলা অথবা সিগন্যাল টাইপের কাজগুলো, ওখানে আমরা ওই ডোমেনে আমরা দেখি আর কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং।
তো ভার্সলি দুটা ডোমেন, কিন্তু তার মানে এই না যে একটা ডোমেনের সাথে একটা ডোমেনের কোনো সম্পর্ক নাই। অবভিয়াসলি সম্পর্ক আছে। আমাদের মাল্টি মডাল ডাটা নিয়ে কাজ করতে হয়, কারণ আমরা যখন কোনো স্পেসিফিক প্রবলেম সলভ করি তখন আমাদের শুধুমাত্র ইমেজ নিয়ে কাজ করতে হয়, বিষয়টা এমন না। আমাদের ইমেজের পাশাপাশি টেক্সট অথবা অন্য কোনো নিউমেরিক ডাটা এটা নিয়ে কাজ করতে হয়। তো আমি আজকে ইমেজ নিয়ে একটু বেশি কথা বলবো, পাশাপাশি অন্যান্য বিষয় নিয়েও বলবো, তবে ইমেজটা একটু বেশি ফোকাস থাকবে আর কি। যাই হোক, আমাদের আচ্ছা আমার হ্যাঁ, ওকে, প্রথমে আমি ইমেজ নিয়েই বলি। মেডিকেল ইমেজ হোক আর যে কোনো সেক্টরেরই ইমেজ হোক, ইমেজ তো ইমেজই। এটা মেডিকেল ইমেজ হোক আর অন্য কোনো ইমেজ হোক। তো ইমেজ, ইমেজ কি? ইমেজ হলো একটা সিন বা একটা আমাদের একটা ইমেজে যে যে আমি এখানে যে প্রেজেন্টেশনটা শো করালাম না, এটাও একটা ইমেজ। এখানে মাল্টিপল অবজেক্টস আছে, এখানে টেক্সট আছে, হ্যাঁ, কিন্তু এটা একটা ইমেজ। এই যে এখানে আমাদের যে ব্রেনের ইমেজ আছে, আমাদের যে সেলের, আমাদের যে আইয়ের ইমেজ আছে, আমাদের অর্গানের বিভিন্ন রকম ইমেজ আছে, এটাও একটা ইমেজ। তাহলে ইমেজ হলে মানে একটা সিন যেখানে আমার মাল্টিপল টাইপের অবজেক্ট আছে। এখন ঘটনা হইলো, এটা আমরা শুধু আমাদের ভিজুয়াল আমাদের দৃষ্টি থেকে দেখলে হবে না, এটা যদি আমরা যদি ইয়াতে দেখি, মেশিনের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, ইমেজ হইলো একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, ইমেজে অবশ্যই 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন আছে। তো বেসিক্যালি যদি আমরা চিন্তা করি, আমরা বেশিরভাগ ইমেজই, বেশিরভাগ না, বেসিক্যালি যদি আমরা চিন্তা করি, সেটা আমরা বলতে পারি হচ্ছে ইমেজ ইজ এ 2D রিপ্রেজেন্টেশন, একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা অ্যাজ এ ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করি আর কি। তো ইমেজের যে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী ইমেজকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে তার পিক্সেল ভ্যালু গুলো দ্বারা। অর্থাৎ আমি এখানে যে স্লাইডটা শো করালাম না, এটা ধরো এটা একটা 2D ইমেজ, 2 ডাইমেনশনাল ইমেজ। এই ইমেজকে আমরা দেখতেছি আমাদের ভিজুয়াল অ্যানালাইসিস, আমাদের মস্তিষ্কে একটা পার্ট আছে যেটাকে বলা হয় ভিজুয়াল কর্টেক্স। তো ভিজুয়াল কর্টেক্স হলো আমাদের ভিজুয়াল ইনফরমেশন অ্যানালাইসিস এর জন্য দায়ী। আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স পোর্শনটা আমাদের ভিজুয়াল ইনফরমেশন গুলোকে পারফেক্টলি অ্যানালাইসিস করে ডিসিশন মেক করার জন্য দায়ী। এখানে যদি আমি কাউকে যদি জিজ্ঞেস করি, আপনারা প্রথমে কি দেখছেন, আমি যদি জিজ্ঞেস করি, আপনাদের খুব কমনলি একটা কথা হবে, আমাদের খুব কমন একটা কথা, আমি যে কোনো একজনকে যদি জিজ্ঞেস করি আপনারা কি দেখছেন, জাস্ট লাইক এস, আমি যদি প্রথমে যদি এখানে বলি, প্রথমে আছে রেজওয়ান সিদ্দিক ভাই। ভাই আছেন আপনি? রেজওয়ান সিদ্দিক ভাই আছেন? আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমি কন্টিনিউ করি। ভাই হয়তো কোনো কারণে ইয়া আছে। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে, এই যে আমি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করি, আপনার এখানে টোটাল যে স্লাইডটা, এখানে স্লাইডটা আপনার আপনি দেখেন, তো দেখার মধ্যে প্রথম মুহূর্তে আপনার কি চোখে পড়ছে? অথবা সেরাজন সিদ্দিক ভাই বললো আমার প্রথমে এই পোর্শনটা চোখে পড়ছে, অথবা আরেকজন ভাইকে জিজ্ঞেস করলাম এক্স ওয়াই জেড, আপনারা প্রথমে কোন জিনিসটা চোখে পড়ছে? আপনি বলবেন হ্যাঁ আমার এই পোর্শনটা চোখে পড়ছে, এই জন্য স্কিলসটা, অথবা কেউ বলবেন এই পোর্শনটা চোখে পড়ছে, অথবা বলবেন যে এই টেক্সটটা চোখে পড়ছে। অর্থাৎ আমাদের যে ভিজুয়াল ইনফরমেশন অ্যানালাইসিস, এটা আমরা উইন্ডো বেসড অ্যানালাইসিস করি, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট পোর্শন উইন্ডো দ্বারা দেখি, নির্দিষ্ট পোর্শন আর কি। তো এই যে আমাদের যে ইমেজটা রিপ্রেজেন্টেশন, ইমেজ ইজ জেনারেলি বললাম, জেনারেলি আমাদের ইমেজ হলো একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন এটাকে আমরা জেনারেলি ম্যাট্রিক্স আকারে বা অ্যারে আকারে রিপ্রেজেন্ট করে। তো এই বিহাইন্ড দ্য সিনে তাকে তার পিক্সেল ভ্যালু গুলা, এটার বিহাইন্ড দ্য সিনে পিক্সেল ভ্যালু গুলো, অর্থাৎ একটা ইমেজের প্রত্যেকটা পোর্শনের রেসপেক্টে তার পিক্সেল ভ্যালু আছে। এই যে এখানে সাদা অংশ, এখানে রেসপেক্ট একটা পিক্সেল ভ্যালু আছে, এখানে এখানে একটা অংশ, এখানে একটা কালো অংশ, হ্যাঁ, এখানে রেসপেক্ট একটা পিক্সেল ভ্যালু আছে। অর্থাৎ আমাদের ইমেজের প্রত্যেকটা পোর্শনকে, আমাদের ইমেজের প্রত্যেকটা পোর্শনে আমাদের কি আছে, একটা পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করে। এই পিক্সেল ভ্যালুকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা একটি ইমেজের প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, তো আমরা প্রথম জেনে নিলাম সেটা হলো ইমেজ হলো একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, ইমেজ অলসো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন জেনারেলি যদি বলি, সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে পিক্সেল, তারে আমরা পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি। আর 3 ডাইমেনশনাল হলে আমরা বলি ভক্সেল, এটাও পিক্সেল, এটাকে বলা হয় ভলিওমেট্রিক পিক্সেল। তো আমাদের ইমেজ কি? ইমেজ হলো একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন ফ্রম এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ। হ্যাঁ, তো এটার আমরা এই জিনিসটা রিপ্রেজেন্ট করি তার পিক্সেল ভ্যালু দ্বারা। এই, তো আমি যদি যাই নেক্সট পোর্শনে, যদি যাই আমাদের 3 ডাইমেনশনাল ইমেজ। 3 ডাইমেনশনাল ইমেজের যে কথাটা বললাম সেটা হলো আমাদের একটি ইমেজ কাছে, আমাদের যে ইমেজ, আমাদের 2 ডাইমেনশনাল ইমেজ, ইমেজের হাইট আছে, ইমেজের ওয়েট আছে। হ্যাঁ, আমাদের একটা ইমেজের হাইট থাকবে, একটা ওয়েট আছে, আর একটা থাকে তার চ্যানেল।
হ্যাঁ, চ্যানেলকে আমরা আপাতত বলতে পারি সেটা আমাদের প্রথম যদি বলি সেটা হলো আমাদের ওয়েভ লেন্থ বেসিসে চ্যানেলগুলো আসলে ডিফার করে, বিভিন্ন টাইপের ডিফারেন্স হয়। সেটা হলো স্যাটেলাইট ইমেজিং এর ক্ষেত্রে একরকম চ্যানেল থাকে, আবার দেখা যায় কি আমাদের মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে এক এক রকম চ্যানেল থাকে, আবার আমাদের যে নর্মাল যে ইমেজ, হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে একরকম চ্যানেল থাকে। তো নর্মাল ইমেজের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখি হচ্ছে তিন টাইপের চ্যানেল দেখি, সেটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু, এই টাইপের এই তিনটা চ্যানেল দেখি। আর আমাদের যে হাইপার স্পেকট্রাল বা মাল্টি স্পেকট্রাল যে ইমেজ আছে, যে আমাদের স্যাটেলাইট ইমেজিং যেগুলো আছে, ওখানে আমরা বিভিন্ন টাইপের বেসড অন দ্য ওয়েভলেন্থ, বেসড অন দ্য ওয়েভলেন্থ মানে আমাদের চোখের যে ভিজিবল রেঞ্জ, জেনারেলি আমাদের চোখের ভিজিবল রেঞ্জ হলো 380 থেকে 780, অলমোস্ট 800 ন্যানোমিটার। একটু এদিক এদিক হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো 380 থেকে 800 ন্যানোমিটার আর কি, এই রেঞ্জে আমাদের জেনারেলি BIB GYOR, জেনারেলি আমরা বলি পেনিয়া সহ কলা, হ্যাঁ, তো ওই 7টা রং দেখি, ওই 7টা রঙের 3টা বেসিক রং হইলো কি RGB, রেড, গ্রিন, ব্লু। তো আমাদের এই চ্যানেলগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে এই তিনটে চ্যানেল দ্বারা, জেনারেল যে ছবিগুলা, জেনারেল ছবিগুলোর কথা বললাম। কিন্তু এর বাইরে যে ছবিগুলো আছে, আমাদের যে স্যাটেলাইট ইমেজিং গুলো আছে, ওখানে বিভিন্ন টাইপের চ্যানেল আছে, বিভিন্ন টাইপ চ্যানেল আছে আসলে। তো এগুলা ডিফারেন্ট আলাপ, আমরা আস্তে আস্তে আগাই, তারপর আমরা আস্তে আস্তে জানবো কিভাবে কাজ করে। তো আমাদের যে এবার আসি, আমরা তো বলছি একটা ইমেজের থাকে, তার হাইট থাকে, তার ওয়েট থাকে, তার চ্যানেল থাকে। তো পাশাপাশি আমাদের যে হাইট, ওয়েট, চ্যানেল থাকে, এবং এখানে যে 3 ডাইমেনশনাল ইমেজ যেটা আছে, 3 ডাইমেনশনাল ইমেজে হাইট, ওয়েট এর পাশাপাশি আমাদের ডেপথ তো থাকে। হুম, হ্যাঁ, এখানেও চ্যানেল আছে, অবভিয়াসলি এখানেও চ্যানেল আছে, এখানেও চ্যানেল আছে। হাইট, ওয়েট, ডেপথ চ্যানেল 2 ডাইমেনশনাল ইমেজের ক্ষেত্রেও থাকবে, আর 3 ডাইমেনশনাল ইমেজের ক্ষেত্রেও থাকবে। তো 3 ডাইমেনশনাল ইজ এ 4D টেন্সর। আমাদের 3 ডাইমেনশনাল ইমেজ আমাদের হাইট থাকবে, ওয়েট থাকবে, আর ডেপথ থাকবে। আর 2 ডাইমেনশনাল ইমেজে আমার হাইট থাকবে আর ওয়েট থাকবে, চ্যানেল দুটার ক্ষেত্রেই থাকবে। এটা হলো আমাদের 3 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল ইমেজের বেসিক ডিফারেন্স। তো আমাদের যে 2 ডাইমেনশনাল ইমেজ, এগুলোকে রিপ্রেজেন্ট করি আমরা তার পিক্সেল ভ্যালু দ্বারা। তো সেম গোস টু, এখানেও আমরা পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, কিন্তু এটাকে বলি আমরা ভক্সেল। ভক্সেল গুলোকে বলা হয় ভলিওমেট্রিক পিক্সেল। হ্যাঁ, তো এটা বেসিক স্ট্রাকচার তো বুঝলাম। তো আমাদের যে এবার একটু আসি, আমাদের যে পিক্সেল ইন্টেন্সিটি, এই বিষয়গুলো নিয়ে একটু জানি। আমাদের যে একটা ইমেজের যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ আমরা যে ডিসিশন মেক করি, আমরা না, মানে আমাদের মেশিন যে আসলে ডিসিশন মেক করে, সে আসলে কেমনে করে, তার স্ট্রাকচার, সে আসলে কিভাবে তার ভ্যালু গুলাকে ডিফাইন করে, ভ্যালু গুলাকে কিভাবে সে ডিটেক্ট করে, এই জিনিসটা আসলে সে কিভাবে করে। আমরা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে আমাদের যে ইমেজকে রিপ্রেজেন্ট করি আমরা পিক্সেল ভ্যালু দ্বারা। আপাতত আমরা 2D ইমেজ নিয়ে কাজ করি, মানে 2D ইমেজ নিয়ে বুঝি। হ্যাঁ, 3D ইমেজ নিয়ে বুঝতে গেলে আমরা একটু হয়তো বা কনফিউশনে পড়ে যাব। তো আমরা 2D ইমেজ নিয়ে বুঝি। তো এই যে আমাদের একটা পিক্সেল, আমি একটা ইমেজের একটা রিপ্রেজেন্টেশন দাঁড় করাইলাম নাম্বার দিয়ে, এখানে নাম্বার গুলো হচ্ছে তার পিক্সেল ভ্যালু দ্বারা, পিক্সেল ভ্যালু আর কি তার নাম্বার গুলো। হ্যাঁ, তো এখন ঘটনা হলো আমাদের যে ইমেজের প্রত্যেকটা পোর্শনকে আমরা একটা পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করাই। এখন ঘটনা হলো, যদি একই টাইপের কালার হয়, তাহলে একই টাইপের পিক্সেল ভ্যালু, রাইট? যদি একই টাইপের কালার হয়, আমি যদি বলি, আমি একটা ইমেজ দেখাই, যে কোনো একটা ইমেজ, হ্যাঁ, আমার, আচ্ছা, এখানে ইমেজ গুলা দেখাইতে আমি কোন একটা ক্লিয়ার কাট কোনো শেপ নিলে ভালো হয়। Just wait. আচ্ছা, যাই হোক, আমি একটা ক্লিয়ার কাট শেপ দেখাই। আমি এখানে সার্চ করে যাই, সেখানে কোনো কারণে হোক আমার এটা করা হয়। আচ্ছা, এখানে হয়তো বা ইয়া হচ্ছে একটু, আমার ইয়াটা একটু কোনো কারণে হ্যাং করছে আর কি। আচ্ছা, আমি জাস্ট বলি, সেটা হইলো আমাদের যে পিক্সেল ভ্যালু, আমরা ইমেজকে রিপ্রেজেন্ট করি তো তার পিক্সেল ভ্যালু দ্বারা। তো একই টাইপের কালার গুলো একই টাইপের পিক্সেল ভ্যালু কন্টেইন করে। তো এই যে আমি এখানে যে এই পোর্শনটা, যেমন আমি বলি লো লেভেল ইমেজ ফিচার্স, হ্যাঁ, তো এখানে এল এর যে পোর্শনটা, হুম, এখানে এল এর, এখানে যে পোর্শনটা, এই পোর্শন গুলা কিন্তু একই টাইপের পিক্সেল ভ্যালু কন্টেইন করতেছে। হ্যাঁ, অথবা এই যে সাদা অংশগুলা, এই সাদা অংশগুলো কিন্তু একই টাইপের পিক্সেল ভ্যালু কন্টেইন করতেছে। হ্যাঁ, তো অর্থাৎ
আমার কথা হলো আমার যদি একই কালার হয় সে একই টাইপের পিক্সেল ভ্যালু কন্টেইন করে। তো যেখান থেকে আমার, তো এই জিনিসটার মাধ্যমে আমি কি করি, একটা জিনিসের মানে একটা ইমেজের মধ্যে তার পোর্শন গুলা, হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার না? বাকির একটু রেসপন্স করে, সাউন্ড কি ক্লিয়ার না? Everything is clear, no problem. আচ্ছা, এটা মনে হয় তাহলে ভাইয়েরই প্রবলেম। ক্লিয়ার, বাট আর একটু স্লো গেলে ভালো হতো আর কি। আচ্ছা, স্লো, ও সমস্যা নেই, আহ যাই হোক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যেটা বলতেছিলাম যে আমাদের যে ইমেজ গুলো আছে, ইমেজকে আমরা রিপ্রেজেন্ট করি তার পিক্সেল ভ্যালু দ্বারা। তো যেহেতু আমরা ইমেজকে পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করি, তো একই টাইপের পিক্সেল ভ্যালু, আই মিন একই টাইপের কালার গুলো একই টাইপের পিক্সেল ভ্যালুই হবে। যেমন আমি এখানে বললাম পিক্সেল ইন্টেন্সিটি, এই যে পি 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 যেখানে আছে অথবা আই 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 যেখানে আছে, এই কালার সেম, তাদের পিক্সেল ভ্যালুও কিন্তু সেম। ধরে নিলাম আমাদের জেনারেলি ব্ল্যাক গুলোকে আমরা ইয়া ধরি, আই মিন জিরো ধরি। তো এখানে ধরলাম হোয়াইট গুলোকে আমরা 255 ধরি। আমাদের 8 বিট ইমেজের জন্য আমাদের যে পিক্সেল ভ্যালুর রেঞ্জ সেটা হইলো 0 থেকে 255, অর্থাৎ 256টা পোর্শন আছে 0 থেকে 255, 8 বিট ইমেজের জন্য। হ্যাঁ, এটা 16 বিট হলে আরেকটু বাড়ে। যাই হোক, আমাদের যে 8 বিট ইমেজের জন্য সেটার পোর্শন মানে রেঞ্জ হলো 0 থেকে 255। অর্থাৎ আমি যদি বলি এখানে যে পোর্শন, এখানে একটা নাম্বার আছে, এখানে 46 আছে, এখানে 49 আছে, 49 এর রেসপেক্টে তার একটা কালার আছে, 49 এর রেসপেক্টে তার একটা কালার আছে, এই যে এই 49 49 49, অর্থাৎ এই পোর্শন গুলো আসলে সেম কালার মেনটেন করতেছে। অর্থাৎ আমরা একটা ইমেজের তার কালার দিয়ে তার শেপের স্ট্রাকচার, তার শেপের ভ্যালু, এগুলোকে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারি। তার অ্যানোমালি আছে কিনা, সে একই টাইপের স্ট্রাকচার মেনটেন করতেছে কিনা, সে তার রোটেটিভ ফিচার্স আছে কিনা, তা মানে তার সার্কুলার ফিচার্স আছে কিনা, হ্যাঁ, এগুলোকে আমরা ডিফাইন করতে পারি। তো একটা পিক্সেলের ইন্টেন্সিটি, অর্থাৎ একটা পিক্সেল অ্যানালাইসিস করে, পিক্সেলের ইন্টেন্সিটি অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি ইমেজের স্ট্রাকচার, ইমেজটা কোন স্ট্রাকচারে আছে এটা আমরা বুঝতে পারি। তো আমরা বেসিক বুঝলাম কি, আমরা একটা ইমেজকে রিপ্রেজেন্ট করি তার পিক্সেল ভ্যালু দ্বারা, একই টাইপের কালার একই রকম পিক্সেল ভ্যালু মেনটেন করে, যার কারণে ওই একই রকম পিক্সেল ভ্যালু দিয়ে আমরা কি বুঝতে পারি, তার শেপের স্ট্রাকচারটা বুঝতে পারি। এটা আমরা বুঝলাম। এখানে একটা পোর্শন আছে যেটাকে আমরা বলছি এইজ। এই যে জিনিসটা আসলে কি, এই জিনিসটা বুঝি আমি নেক্সট স্লাইডে যাই, তখন আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই যে আমি প্রথম একটা ইমেজ দিলাম, হ্যাঁ, এই যে আমাদের যে এজ দিলাম, এজ এন্ড বাউন্ডারি। এজের প্রথম সংজ্ঞা হইলো আসলে যেখান থেকে আমার পিক্সেল ভ্যালু ড্রামাটিক্যালি হুট করে, যদি বাংলায় বলি হুট করে চেঞ্জ হয়ে যাবে, মানে যে পোর্শনটা থেকে আমার পিক্সেল ভ্যালু হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, সেই জায়গাটা হলো আমার এজ বা বাউন্ডারি। হ্যাঁ, ওই জায়গাটা হলো আমার এজ। অর্থাৎ আমি যদি বলি এই যে আমার সাদা সাদা যে অংশগুলা, এই পোর্শনটা থেকে, এই কারা থেকে, এই বাউন্ডারি থেকে আমার পিক্সেল ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি বলছি প্রথমে, আমি বলছি আমার প্রত্যেকটা পোর্শন এক একটা পিক্সেল ভ্যালু মেনটেন করে। মানে আমার একটা ইমেজের, যে কোনো ইমেজে আমি যে স্লাইড প্রেজেন্ট করলাম না, এই স্লাইডের প্রত্যেকটা পোর্শন একটা করে পিক্সেল ভ্যালু মেনটেন করতেছে, রাইট? তো আমি যদি এই ইমেজটার কথা চিন্তা করি, এই ইমেজের প্রত্যেকটা পোর্শন এক একটা পিক্সেল ভ্যালু মেনটেন করে। তো এই জায়গায় যদি আমি দেখি, এই জায়গাগুলোতে এই যে আঁকা বাঁকা যে পোর্শন গুলা, এখান থেকে এখানে তার পাশের পোর্শনটাকে, তার পিক্সেল ভ্যালু গুলো কি হচ্ছে, ড্রামাটিক্যালি হুট করে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যে পোর্শনটা আমার হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে তার এইচ, এবং ওই পোর্শনটাই হলো তার কি, বাউন্ডারি। অর্থাৎ একটা ইমেজের যখন আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে যাব, তার এইজটাকে ডিটেক্ট করা, তার এইজটারে পারফেক্টলি ধরতে পারা, এটা হলো ওয়ান অফ দ্য ক্রুশাল টাস্ক। আমরা যদি তার এইজটারে পারফেক্টলি ধরে ফেলতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ইমেজের স্ট্রাকচার আমরা ধরে ফেলতে পারবো। যেমন এইটা, হ্যাঁ, এই যে আমার এজ এন্ড বাউন্ডারি, এই লেখাটাই যদি বলি, এই লেখা যদি যেখান থেকে আমার পিক্সেল ভ্যালুটা হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই পোর্শনটা যদি আমি প্রিসাইজলি ডিফাইন করে ফেলতে পারি, তাহলে আমি এখানে শেপ গুলা পারফেক্টলি ধরে ফেলতে পারবো। যেমন আমার ব্রেন টিউমার একটা অ্যানামালি আছে, আমি আমার ব্রেন টিউমার বলতেছি, আমার ব্রেনে একটা টিউমার আছে, অ্যানামালি বলতে পারি। এই টিউমারটা অবভিয়াসলি এখানে একটা পোর্শন থাকবে, এখানে কোনো জায়গায় তার ছেদ থাকবে, কোনো একটা পোর্শন থাকবে। আমি যদি তাকে প্রিসাইসলি ডিফাইন করে ফেলতে পারি, তাহলে হয়ে গেল। অর্থাৎ একটি ইমেজের এজ জিনিসটা বুঝতে পারা, এই জিনিসটা পারফেক্টলি ডিটেক্ট করতে পারা, ধরতে পারা,
এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রুশাল টাস্ক। হ্যাঁ, এজেন্ট বাউন্ডারিজ গুলা। তো লো লেভেল ইমেজ ফিচারে আমরা এই জিনিসটা ভালো মতো বুঝবো। এখন ঘটনা হচ্ছে কি, এজের কথা বললাম, হ্যাঁ, এই যে আমার এজের কথা বললাম, কিন্তু এজটা আসলে এত মানে খুব ইজিলি ডিফাইন করতে পারা যায় না। কেন পারা যায় না? কারণ হচ্ছে কি, এই যে আমি এখানে যে রোটেটিভ ফিচার্স গুলা দেখাইলাম, তার মুভমেন্ট তো খুব লিনিয়ার না। এমন না যে সে একদম পারফেক্টলি কি করতেছে, মুভমেন্ট করতেছে। এগুলাতে একদম আমি বলতে পারতেছি না যে এগুলো একদম সিঙ্গুলার ফিচার্স। হ্যাঁ, আহ কি বলতে, যাই হোক আমি পোর্শনটা বলি। থিওরিটিক্যাল ফিচার্স, আমি প্রথম কথা বলি, সেটা হইলো আমাদের মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ, হ্যাঁ, মেশিন লার্নিং এ ডিপ লার্নিং এ থিওরিটাই বেশি, মানে থিওরি অনেক বেশি ফোকাস থাকে, থিওরি অনেক অনেক বেশি ফোকাস থাকে। কারণ কোডিং এর যে পোর্শনটা, হ্যাঁ, কোডিং অবশ্যই দরকারি, কোডিং নিয়ে কোনো মানে সন্দেহ নেই, এটা অবশ্যই দরকারি। কিন্তু বিষয় হইলো আসলে এটা না বুঝতে না ওই কোডিং এর কোনো মানেই নেই, এই আর কি। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো এজেন্ট বাউন্ডারিজ। এজেন্ট বাউন্ডারির কথা যদি বলি, সেটা হলো আমরা একটি ইমেজের যখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে যাব, আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি বোঝা জরুরি সেটা হলো তার এইচটা। এইচ যদি আমরা না বুঝতে পারি, এইচ যদি আমরা না ধরতে পারি, তাহলে ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে পারবো না। তো এইচ জিনিসটা আসলে কি, এই জিনিসটা হলো আসলে আমাদের যেখান থেকে আমি আমার পিক্সেল ভ্যালুটা ড্রামাটিক্যালি হুট করে চেঞ্জ হয়ে যাবে, আর এটা আমরা বলতে পারি এইচ। হ্যাঁ, বা বাউন্ডারি, এটাও বলতে পারি বাউন্ডারিও। আচ্ছা, তো নেক্সট আমাদের যে টেক্সচার্স আছে, টেক্সচার্স এর বিষয়টা একটু পরে বলতেছি। আমাদের যে ইয়াটা আছে নয়েজ, আই মিন প্রথম বিষয় হলো টেক্সচার্স। টেক্সচার্স হলো আমাদের যে যে ক্লাউডি মুভমেন্টস গুলা আছে আমাদের একটা ইমেজের মধ্যে, যে যেখান থেকে একটা ভ্যাবু এই পোর্শন গুলা বা গ্রেডি, বা সোজা কথা হলো আমাদের ইমেজের যে ইরিগুলার প্যাটার্নস গুলা আছে, এগুলো আমরা জেনারেলি এগুলোর টেক্সচার্স দ্বারা আমরা কি করি, ডেসক্রাইব করি। হ্যাঁ, এগুলোর টেক্সচার দ্বারা ডেসক্রাইব করি। জাস্ট লাইক এস, আমি যদি এখানে একটা দেখাইলাম, একটা হেলদি লাং, লাং এর ইমেজ, একটা নিউমোনিয়া। এই যে নিউমোনিয়ার যে পোর্শন গুলা এখানে আমার যে আহ, এই যে ক্লাউডি প্যাটার্ন আছে, এই যে ক্লাউডি প্যাটার্ন আছে, এই টেক্সচার আসলে এই পোর্শন গুলাকে আসলে ডিফাইন করে। তো আমাদের লো লেভেল মানে লো লেভেল ইমেজ ফিচার্স আমাদের অলমোস্ট নয়েস এন্ড বিভিন্ন রকম টাইনি টাইনি ফিচার্স আছে, নয়েজ আছে। তবে প্রথম কথা হলো আমাদের যে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা হলো আমাদের এজেন্ট বাউন্ডারি গুলা। কারণ আমি একটি ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে গেলে আমাদের ইমেজের এইজ এবং বাউন্ডারিটা পারফেক্টলি ডিফাইন করতে হবে, পারফেক্টলি বুঝতে হবে। এই জিনিসটা আমাদের একদম মাস্ট। তারপরে এগুলো সেকেন্ডারি লেভেলের কাজকর্ম আসে। এগুলো সেকেন্ডারি লেভেলের কাজকর্ম, আই মিন আমাদের যে টেক্সচার্স গুলো আমি সেকেন্ডারি বলতে পারি আপাতত। হ্যাঁ, আপাতত সেকেন্ডারি লেভেলের বলতে পারি। তারপর সেম গোস্ট আমাদের যে নয়েস এন্ড আর্টিফ্যাক্টস গুলো আছে, ওগুলাও আমরা সেকেন্ডারি আপাতত সেকেন্ডারি লেভেলে। কিন্তু বেসিক ইমেজ স্ট্রাকচারে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের এজ এন্ড বাউন্ডারিজ। হ্যাঁ, তা আমাদের শেপ অ্যানালাইসিসও আছে। তারপর গিয়ে আমাদের যে বিষয়টা আরো বেশি জানা জরুরি সেটা হলো আমাদের স্পেশাল স্ট্রাকচার। এখন ঘটনা হলো হোয়াট ইজ স্পেশাল স্ট্রাকচার। হ্যাঁ, স্পেশাল স্ট্রাকচার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের এজেন্ট বাউন্ডারির পাশাপাশি আরেকটা পোর্শন নিয়ে আমাদের মাথা ঘামাইতে, সবচেয়ে বেশি মাথা ঘামাইতে হবে, একটা ইমেজের স্পেশাল স্ট্রাকচারটা নিয়ে মাথা ঘামাইতে হবে। কেন? স্পেশাল স্ট্রাকচার দুইটা পয়েন্ট ডিফাইন করে। একটা হলো তার পিক্সেল ভ্যালুর পজিশন, আরটা হলো তার পিক্সেল ভ্যালু, তার নেইবারহুড পিক্সেল ভ্যালু। অর্থাৎ সে যদি পিক্সেল ভ্যালু কোন পজিশনে আছে, হ্যাঁ, পাশাপাশি তার প্রতিবেশী পিক্সেল ভ্যালুটা কিরকম, এই জিনিসটা যদি ডিফাইন করতে পারে, ভালো মতো একটু দেন, সেটা হলো আমরা এজেন্ট বাউন্ডারিতে যেটা দেখলাম সেটা হলো যে পোর্শনটা থেকে আমার পিক্সেল ভ্যালুটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বলতেছি তার এজ। এই পোর্শনটাই আমার বাউন্ডারি। হ্যাঁ, তো আমি যদি পাশাপাশি আরেকটা প্যাটার্ন যদি ধরতে পারি, সেটা হলো তার নেইবারহুড পিক্সেল, তার প্রতিবেশী পিক্সেল ভ্যালু কিরকম, তাহলে আমি ইজিলি তার প্যাটার্নটা, স্ট্রাকচার রিলেশনশিপটা আরো প্রিসাইসলি কি করতে পারি, ধরতে পারি, একদম পারফেক্টলি আরো প্রিসাইসলি ধরতে পারি। তো একটা ইমেজের এজেন্ট বাউন্ডারিতে শিখবো, পাশাপাশি তার স্পেশাল স্ট্রাকচারও বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তারপর যে পোর্শনটা আসে, তারপর আরওআই। আরওআই বা রিজন অফ ইন্টারেস্ট, যেটা রিজন অফ ইন্টারেস্ট আসলে ভেরি করে আমাদের অনুযায়ী, অ্যাপ্লিকেশন অনুযায়ী ভেরি করে। আমাদের যে একটা ইমেজে আমরা জেনারেলি দুই রকম পার্সন দেখি, একটা হলো তার
ফোরগ্রাউন্ড, একটা হলো তার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ফোরগ্রাউন্ড হলো আমাদের যে মূল অবজেক্টটা, এটাকে আমরা ফোরগ্রাউন্ড বলি। হ্যাঁ, আর পাশাপাশি আমাদের অবজেক্ট গুলা বাদে বাকি পোর্শন গুলাকে আমরা বলি তার ব্যাকগ্রাউন্ড, রাইট? তো রিজিয়ন অফ ইন্টারেস্ট হলে আমাদের যে পোর্শনটা আমাদের একদম ইন্টারেস্টের পোর্শনে আছে, আই মিন যেটা অ্যানামালি, যেটা টিউমার, অথবা যেটা ডিটেক্ট করব, আলটিমেটলি যেটা ডিটেক্ট করবো এটা আমরা অ্যারোয়াই বলতে পারি। কিন্তু এটা ভেরি করে আমাদের প্রবলেম স্টেটমেন্ট বেঁধে আমাদের ভেরি করে। পাশাপাশি আমাদের হাই লেভেল যে ফিচার্স গুলো আছে এগুলো তো আমাদের প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেলের ফিচার্স গুলো আছে। তো হাই লেভেল ফিচার্স এর মধ্যে আমাদের টিস্যু লেভেল প্যাটার্ন থাকতে পারে, অর্গান লেভেল স্ট্রাকচার থাকতে পারে। এগুলো একদম যখন হায়ার লেভেলে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, কাজ করতে যাব আর কি। এখন ঘটনা হলো আমাদের যে টপিক সেটা হলো সেগমেন্টেশন। তো সেগমেন্টেশনের কথাটা আসলে এজ এবং বাউন্ডারি এটার সাথে খুবই মানে সম্পর্কিত। সেগমেন্টেশনের যে আলোচনা, যে খুবই সম্পর্কিত বলতে কি রকম, প্রথম কথা হলো হোয়াট ইজ সেগমেন্টেশন। সেগমেন্টেশনটা আসলে কি? সেগমেন্টেশন আসলে কি? সেগমেন্টেশন হইলো আসলে গ্রুপিং করা। সেটার কথা হলো সেগমেন্টেশন হইলো আমরা একই টাইপের পিক্সেল ভ্যালুকে আমরা কি করব, তারা গ্রুপ করে ফেলবো আমাদের একটা অবজেক্টের মধ্যে। অর্থাৎ আর এটার কথা বাদ দেন আপাতত, হ্যাঁ, বাকিগুলার কথা চিন্তা করেন। বাকিগুলার মানে আই মিন আমাদের যে অন্যান্য অবজেক্ট গুলা আছে, এই যে আমার এটা একটা অবজেক্ট, রাইট? এটাও কিন্তু একটা অবজেক্ট, এটাও কিন্তু একটা অবজেক্ট, এটাও কিন্তু একটা অবজেক্ট। অর্থাৎ একই টাইপের পিক্সেল ভ্যালু গুলাকে আমরা কি করে ফেলতেছি, গ্রুপিং করে ফেলতেছি। মানে একটা গ্রুপ করে 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 আলাদা করে ফেলতেছি। হ্যাঁ, আলাদা করে আমাদের তারে পারফেক্টলি ডিটেক্ট করতেছি। তো সেগমেন্টেশন কেন লাগে? প্রথম কথা হলো সেগমেন্টেশন কেন লাগে। সেগমেন্টেশন কেন লাগে বুঝার আগে আমাদের একটা বিষয় বুঝাটা সবচেয়ে বেশি জরুরি। সেটা হইলো আমাদের কম্পিউটার ভিশনে আমরা জেনারেলি, আবার বললাম জেনারেলি, আমরা তিনটা বিষয়। তিনটা বিষয় কি কি আমি একটু শেয়ার করতেছি। আমি এখানে শেয়ার করার কারণে আসলে আমাদের ইয়াটা হচ্ছে, আমি স্লাইড থেকে বেরোতে পারতেছি না। কোনো কারণে ঝামেলা হচ্ছে, টেকনিক্যাল কোনো কিছু থাকতে পারে। যাই হোক, আমি একটু সার্চ করি আর দেখাই আর কি। তা আমাদের কম্পিউটার ভিশনে আমরা জেনারেলি কিছু কমন জিনিস দেখি। সেটা হলো এই তিনটা পোর্শন দেখি, জেনারেলি বললাম। সেটা হলো আমাদের ক্লাসিফিকেশন ভার্সেস ডিটেকশন আর সেগমেন্টেশন। আমাদের কম্পিউটার ভিশনে আমরা জেনারেলি তিনটা পোর্শন ধরে অ্যানালাইসিস করি। আমাদের অটোমেটিক্যালি তিনটা পোর্শন ধরে আমরা অ্যানালাইসিস করি। সেটা হলো একটা ইমেজ ক্লাসিফিকেশন, আর টাকা আমরা বলি অবজেক্ট ডিটেকশন, আর টাকা বলি আমরা ইমেজ সেগমেন্টেশন। হ্যাঁ, তো আমি যদি একটু তাদের ডিফারেন্সটা যদি একটু ধরে আলোচনা করি এবং তারা কোন জায়গায় কি ব্যবহৃত হয়, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমি যদি এটা ঢুকি, ঢুকে দেখাচ্ছি। ইন্টারনেট, আচ্ছা দুটো বলি। সেটা হলো ইমেজ, আচ্ছা এটা তো যদি বলি, যদি প্রবলেম না হয় একটু জুম ইন করি, তাহলে কমে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে? ওকে, আচ্ছা, ইমেজ ক্লাসিফিকেশনের যে পোর্শনটা সেটা হলো আসলে কি, মানে একটা ইমেজ যখন আমরা নিব, আহ এই ইমেজটার মধ্যে কি আছে এই কথাটার আনসার দিতে হবে। অর্থাৎ আমরা যদি অটোমেটিক্যালি যদি বলি, মানে আমরা একটি সিস্টেমে একটা ইমেজ আপলোড দিলাম, সে জাস্ট এই আনসারটাই দিবে ইমেজটার মধ্যে কি আছে। এটা হলো ইমেজ ক্লাসিফিকেশন। মানে ইমেজটার মধ্যে কি আছে এই জিনিসটা, অর্থাৎ ইমেজটার মধ্যে কি আছে, একটা ডগ আছে, সে সোজা কথা একটা কথা বলবে, সেটা হলো একটা কি আছে, একটা ডগ আছে, এতটুকু আনসার দিবে, এর বেশি কিছু সে দিবে না। দিস ইজ ইমেজ ক্লাসিফিকেশন। তো অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট ডিটেকশন হলো আমরা যদি একটা ইমেজ যদি আপলোড করি আমাদের সিস্টেমে, আমি যদি অবজেক্ট ডিটেকশন মডেল চালাই আর কি, হ্যাঁ, সে কি করবে, সে সে বলবে ইমেজের মধ্যে কি আছে, সে এটা বলবে ইমেজের মধ্যে ডগ এবং ক্যাট আছে। পাশাপাশি সে এটাও বলবে সে কোন জায়গায় আছে। সে তার পজিশনটাকে কি করতে চেষ্টা করবে, লোকালাইজ করতে চেষ্টা করবে, তার পজিশনটাকে খুঁজে বের করতে চেষ্টা করবে। এটা হলো অবজেক্ট ডিটেকশন। অর্থাৎ সে একটা বাউন্ডিং বক্স, এই যে আমরা যে বক্স যেটা দেখতে পাচ্ছি এখানে, সরি, এখানে যেটা আমরা বক্স যেটা দেখতে পাচ্ছি, এই বক্সের থ্রো দিয়ে সে আসলে ডিফাইন করতে চেষ্টা করবে সে ইমেজে তো ডগ আছে, ইমেজে তো ক্যাট আছে, পাশাপাশি সে এটা বলবে এই অবস্থানে আছে। এই জিনিসটাকে আমরা বলি একটা তার বাউন্ডিং বক্স।
অর্থাৎ তার এক্স এক্সিস এর ভ্যালু, তার ওয়াই এক্সিস এর ভ্যালু, পাশাপাশি তার হাইট, তার ওয়েট, এটা দিয়ে আমরা কি করতে পারি, একটা বাউন্ডিং বক্সের থ্রো দিয়ে আমরা বলি হচ্ছে সে এই অবস্থানে আছে, এই ইমেজটা, এই অবজেক্টটা এই অবস্থানে আছে, এই অবজেক্টটা এই অবস্থানে আছে। অর্থাৎ এটা সিম্পলি বলতো এই ইমেজের মধ্যে কি আছে, ডগ আছে, সে আনসার দিতে শুধুমাত্র এটা, ডগ, দিস ইজ ডগ, 1 0 এরকম একটা আনসার দিতে সিম্পলি। কিন্তু যখন আমরা ডিডাকশন মডেল চালাবো, ডিডাকশন মডেল চালালে সে এই আনসারটা দিবে ইমেজের মধ্যে কি আছে, ডগ আছে, ক্যাট আছে, মাল্টিপল অবজেক্ট থাকলেও বলবে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি এটাও বলবে ওই অবজেক্টটা ইমেজের মধ্যে কোন অবস্থানে আছে, একটা বাউন্ডিং বক্স দিয়ে সে কি করে দিবে, ডিফাইন করে দিবে। দিস ইজ সেগমেন্টেশন। হ্যাঁ, তো এটা এখানে একটা ক্লাসিফিকেশন একটা বড় সমস্যা ছিল, সেটা হলো আমাদের ইমেজের মধ্যে মাল্টিপল অবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হইতো। হ্যাঁ, তো রিডাকশনে এই জিনিসটা আমরা কাটাই উঠছি, মাল্টিপল অবজেক্ট থাকুক সমস্যা নাই, আমরা বলতে পারতেছি মাল্টিপল অবজেক্ট থাকলেও কোনো সমস্যা নাই। আর পাশাপাশি আমরা ইমেজের মধ্যে কোন অবস্থানে আছে, কোন জায়গায় আছে ডিফাইন করতেছি একটা বাউন্ডিং বক্সের থ্রো দিয়ে। দিস ইজ অবজেক্ট ডিটেকশন। কিন্তু এটা হইলো আমাদের সমস্যা হচ্ছে, এটা হলো আমাদের সমস্যা হইলো কি, আমাদের যে ডিটেকশন, যে বাউন্ডিং বক্সটা, এখানে আমাদের পোর্শন গুলো ওভারল্যাপ হইতে পারে। অর্থাৎ আমাদের যে এখন যে বিড়াল যেটা আছে, এই বিড়ালটা যদি আরো কাছে থাকতো তাহলে আমাদের বাউন্ডিং বক্স গুলো ওভারল্যাপ হইতো। অর্থাৎ সোজা কথা হইলো আমাদের একদম প্রিসাইজলি সে কি করতে পারতো না, গ্রুপিং করতে পারতো না। তো এই জিনিসটা করে আসা হচ্ছে তার সেগমেন্টেশন। সেগমেন্টেশন কি করে, একটি ইমেজের মধ্যে সে পিক্সেল লেভেল অ্যানালাইসিস করে, ঠিক আছে। সে আসলে বলে কি, হুইচ পিক্সেলস বিলংস টু হুইচ অবজেক্ট। সে এখানে কাজ করে জাস্ট বাউন্ডিং বক্সের থ্রো দিয়ে সে এক্স এক্সিস ওয়াই এক্সিস খুঁজে বের করে তার বক্সটারে সে কি করতে চেষ্টা করে, ধরতে চেষ্টা করে। কিন্তু এখানে এটা না, এখানে কিন্তু সে কি করে, একদম প্রিসাইসলি অবজেক্টটারে কি করতে চেষ্টা করে, গ্রুপ করতে চেষ্টা করে। অর্থাৎ তার পিক্সেল ভ্যালু গুলাকে একদম পারফেক্টলি ধরে 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 গ্রুপিং করতে চেষ্টা করে। দিস ইজ সেগমেন্টেশন। তো আমরা যখন কোনো একটা ক্রুশাল টাস্ক করতে যাই, কোনো একটা যখন সেন্সিটিভ টাস্ক করতে যাই, তখন আসলে শুধুমাত্র ডিটেকশন দিয়ে কাজ হয় না, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের সেগমেন্টেশনটা করা লাগে। তো সেগমেন্টেশন ইজ এ পিক্সেল লেভেল অ্যানালাইসিস, পিক্সেল অ্যানালাইসিস বলতে পারি। তো এই সেগমেন্টেশনটা যখন স্পেসিফিক্যালি এটা স্যাটেলাইট ইমেজিং বলি, তারপর আমাদের মেডিকেল ইমেজিং বলি, এক্ষেত্রে অনেক বেশি মানে খুব ফ্রিকোয়েন্টলি, খুব ওয়াইডলি আসলে ব্যবহৃত হয় আর কি, এই আর কি। আচ্ছা রিয়ান ভাই, হ্যাঁ, আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিবেন বলছিলেন ভাই, রিয়ান ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে সেশনটা দেখার জন্য। আমি হচ্ছে আপনাদের সাথে একটু আমাদের অ্যানাউন্স করে দেবো আমাদের যে কোর্সটা আছে। তানভীর ভাই আমাদেরকে একটু ওয়েবসাইটটাতে যাবেন, আমাদের যে কোর্সটা আছে আর কি, আমাদের কোর্সের ডিটেলসটাতে। তো আমরা হচ্ছে ইনোভেটিভ স্কিলস এর পক্ষ থেকে আমরা যে কোর্সটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজিং। আপনারা যারা কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতে চান, যারা মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করতে চান, তো এই প্রফেশনটা কিন্তু ইন ফিউচারে খুব আউটস্ট্যান্ডিং ভাবে যেতে যাচ্ছে। কারণ দেখেন এখন সবকিছুই হচ্ছে এআই বেসড, এবং পৃথিবী যতদিন আছে, মানুষ যতদিন আছে, এই প্রফেশন কখনোই কমবে না, বা এটার চাহিদা ডিমান্ড কখনোই কমবে না। তো এটা এমন একটা সেক্টর যেখানে মানুষ যতদিন এক্সিস্ট করতেছে ততদিন হচ্ছে আপনারাও এই ফিল্ডে আপনারা কাজ করতে পারবেন। সো দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য হাই টাইম যে অন্যান্য যে কোনো স্কিলের তুলনায় কিন্তু এটা খুবই ডিমান্ডেবল, এবং আপনারা কিন্তু যারা চিন্তা করছেন যে আপনারা মেডিকেল ইমেজিং নিয়ে ফিউচারে কাজ করবেন, তাহলে আপনাদের কিন্তু এই জায়গাতে অনেক বেশি সুযোগ আছে। এবং আমরা কিন্তু ইনোভেটিভ স্কিলসে গতানুগতিক অন্যান্য জায়গার মতো পপুলার ডোমেইন বা নিশ বেস নিয়ে কাজ করি না। আমরা কিন্তু কাজ করি এমন জায়গাগুলোতে যে জায়গাগুলো খুবই সীমিত পার্সন মানুষ কাজ করে, এবং বাংলাদেশে কিন্তু আমরা অনেক আগে এই কোর্সটা নিয়ে এসেছিলাম। কারেন্টলি আমাদের 11তম ব্যাচ চলছে। আপনারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে মেডিকেল ইমেজ লিখে সার্চ করলে আপনারা এই পেজে আসতে পারবেন। এই পেজে আসলে হচ্ছে আমাদের এই কোর্সটাতে কি কি থাকছে, আমরা কি কপি কভার করছি, কত টাকা কোর্স ফি, প্রত্যেকটি বিষয় আসলে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইলস্টোন 1 2 3 এভাবে প্রত্যেক বিষয়গুলো কভার করা আছে, এবং তানভীর ভাইয়াই হচ্ছে কভার করবেন। এবং আপনারা যারা রিসার্চ নিয়ে কাজ করতে চান, যারা থিসিস নিয়ে কাজ করতে চাচ্ছেন, এবং যারা ইন ফিউচারে পেপার পাবলিশ করতে চাচ্ছেন, আপনারা কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারবেন। এবং আমরা কিন্তু আপনাদের পেপার পাবলিকেশনও আমরা কিন্তু আপনাদেরকে এনাফ হেল্প করব। এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু 50টিরও অধিক পেপার অলরেডি পাবলিশ করেছেন। যদি পেপার গুলোর লিঙ্ক আপনাদের প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদেরকে সেটা দিয়ে দিব।
আচ্ছা, এখানে কোর্সের একটা ফি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কোর্সের রেগুলার ফি হচ্ছে 6,000 টাকা। এটা 3 মাসের একটা লাইভ কোর্স প্রোগ্রাম, অনলাইনে হবে এখন যেভাবে হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন থাকবে, যদি কোনো কারণে মিস হয়ে যায় আপনারা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন দেখে কভার করতে পারবেন। এবং কোর্সের ডিসকাউন্টেড প্রাইস দেখতে পাচ্ছেন যে 4,800 টাকা। আপনারা যারা নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে এনরোল করবেন আপনাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, যেটা 4,800 টাকা থেকেও কম হবে। আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। অলসো আমি জুম এখানে চ্যাট বক্সেও দিয়ে দিব। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। যারা অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করবেন তাদেরকে আমরা রিচ আউট করবো, রিচ আউট করে আমরা ডিসকাউন্ট অফারটা সম্পর্কে জানাবো। এবং এটা কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং একটা ডিসকাউন্ট অফার, যেটা কিনা 24 আওয়ার্স এর জন্য ভ্যালিড থাকবে এই ওয়েবিনারটা শেষ হওয়ার পর থেকে। এবং আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। সেখানে হচ্ছে আপনারা আমার সাথে রিচ আউট করতে পারবেন, কিভাবে এনরোল করতে হবে, এনরোল করার পর প্রসিডিওর কি, প্রত্যেকটি বিষয়গুলোতে আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করব। তো আমার সাইড থেকে এতটুকুই। আশা করছি যে আপনাদের সবার সাথে দেখা হবে আমাদের কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজিং ব্যাচ 11-এ। থ্যাংক ইউ। তানভীর ভাইয়া, প্লিজ প্রসিড। আচ্ছা, সরি আপনাদের মাঝখানে যাই হোক, আমি কন্টিনিউ করি। আমাদের যে ক্লাসিফিকেশন ভার্সেস ডিটেকশন ভার্সেস সেগমেন্টেশন, আমাদের কম্পিউটার ভিশনে আমরা জেনারেলি এই 3টা পোর্শন দেখি। জেনারেলি বললাম, এখানে আরো কিছু পোর্শন আছে, কিন্তু জেনারেলি যদি আমরা বিগ ভাবে ক্লাসিফিকেশন করি তাহলে আমরা 3টা পোর্শন দেখি: ইমেজ ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন, আর তাই ইমেজ সেগমেন্টেশন। তো ইমেজ ক্লাসিফিকেশন হলো সেটাই যেটা হলো শুধুমাত্র আমাদের ইমেজকে ক্লাসিফাই করে, অর্থাৎ ইমেজের মধ্যে কি আছে এই জিনিসটার আনসার দেয়। কিন্তু অবজেক্ট ডিটেকশন হলো সেটাই যেটা হলো ইমেজের মধ্যে কি আছে, পাশাপাশি ইমেজের মধ্যে কোন জায়গায় আছে অবজেক্টটা, ঠিক কোন জায়গায় অবস্থিত এই জিনিসটার আনসার দেয়। আর ইমেজ সেগমেন্টেশন হলো অবজেক্ট ডিটেকশনের বড় ভাই। বড় ভাই এই অর্থে বলতেছি, সে একদম পারফেক্টলি কি আছে কোথায় আছে এগুলো তো বলে, প্রিসাইসলি বলে। সে পিক্সেল লেভেলে গিয়ে কাজ করে, পিক্সেল অ্যানালাইসিস করে কাজ করে আর কি। তো যখন আমরা কোনো বিশাল কোনো কাজ করতে যাই, খুব সেনসিটিভ কোনো কাজ করতে যাই, তখন অবশ্যই আমাদের সেগমেন্টেশন নিয়ে কাজ করতে হবে। তো সেজন্য আমরা দেখি যখন আমাদের ড্রোন দিয়ে কোনো কিছুকে ডিটেক্ট করা হয়, ড্রোন দিয়ে কাউরে, মানে আমরা যখন এরিয়াল কোনো কিছু নিয়ে কাজ করি, হ্যাঁ, আমাদের যে ইউএভি আননেমড এরিয়াল ভেহিকল যেগুলো আছে আর কি, তারপর আমাদের স্যাটেলাইট ইমেজিং এর যে সার যে ইমেজ গুলো আছে, ওখান থেকে যখন আমাদের নিজের অবজেক্ট গুলোকে পারফেক্টলি প্রিসাইজলি ইয়া করতে চেষ্টা করি, গ্রুপিং করতে, সেগমেন্ট করতে, ডিটেক্ট করতে ট্রাই করি, তখন আমরা আসলে সেগমেন্টেশন পোর্শনটাই ইউজ করি। আর মেডিকেল ইমেজিং এ এটা খুবই ট্রেন্ডি একটা টপিকস। ট্রেন্ডি একটা টপিকস কেন বলতেছি, কারণ রিসেন্টলি এনভিডিয়া প্রচুর এটার উপর কাজ করতেছে। এটা আমি দেখলাম হচ্ছে লাস্ট 2-3 সপ্তাহ ধরে, যখন আমি সেগমেন্টেশন নিয়ে কিছু পেপারস নিয়ে কাজ করতেছিলাম, ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম এনভিডিয়া প্রচুর কাজ করতেছে। আমাদের এনভিডিয়া প্রচুর বিভিন্ন বেশ কয়েকটা সেগমেন্টেশন মডেল তারা আসলে ডেভেলপ করছে। যাই হোক, আমি একটু আমাদের আলোচনায় ফিরে যাই। যাই হোক, তা আমরা আসলে বুঝতে পারছি ক্লাসিফিকেশন জিনিসটা কি, ক্লাসিফিকেশন জিনিসটা কি, ডিটেকশন জিনিসটা কি, আর ক্লাসিফিকেশন জিনিসটা কি, ডিটেকশন জিনিসটা কি, আর সেগমেন্টেশন জিনিসটা কি। হ্যাঁ, তো আমরা আবার আসি এই যে সেগমেন্টেশন। সেগমেন্টেশন ধরে নিলাম হচ্ছে আমাদের এই পোর্শনটাতে কি আছে, অ্যানোমালি আছে। সেগমেন্টেশন যেটা করবে সেটা হলো সে পারফেক্টলি গ্রুপিং করবে, পারফেক্টলি গ্রুপিং করে এই পোর্শনটাকে ধরে ফেলবে। আমি জাস্ট আগে বেসিকটা বলতেছি, কেমনে করে সেটা আলাপ পরে আসতেছে। হ্যাঁ, জাস্ট আগে বলতেছি সে যে গ্রুপিং করবে, সে গ্রুপিং করতে গিয়ে কি করবে, সে আসলে একই রকম পিক্সেল ভ্যালুগুলোকে গ্রুপ করে প্রিসাইজলি বাউন্ডারিটা সিলেক্ট করে এই জিনিসটাকে ধরবে। এটাই তো করবে সে। হ্যাঁ, এই জিনিসটা আসলে সে কিভাবে করবে, কেমনে করবে। হ্যাঁ, তো এটা হলো জেনারেলি আমাদের যে, আমি এখানে যে চক্রবক্ষ যে পোর্শন যেটা দিচ্ছি, সেটা হলো এটা একটা ক্লাসিফিকেশন মডেল। হ্যাঁ, এটা ডিটেকশন মডেলও না, এটা সেগমেন্টেশন মডেলও না, এটা হলো একটা ক্লাসিফিকেশন মডেল। তবে আমি রাখছি এই অর্থে যে আমরা একটা ইমেজকে কিভাবে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে সেটা দেখাচ্ছি। তো একটা ইমেজ, এটা টেক্সট এক্সরে হইতে পারে, এটা যে কোনো ইমেজ হইতে পারে, যে কোনো মডালিটির ইমেজ হইতে পারে। আমাদের প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী এটা কাজ হবে আর কি, যে কোনো মডালিটি। তো আমি একটা টেক্সট এক্সরে নিলাম। এই টেক্সট এক্সরে ধরে আমি কি করব, যদি বেসিক ফিচার এক্সট্রাকশন বেসড অ্যানালাইসিস দেখি, সেটা হলো তাকে উইন্ডো বেসড অ্যানালাইসিস করব, যেটাকে আমরা বলি কনভলিউশন অপারেশন। এই যে উইন্ডো বেসড অ্যানালাইসিস করে আমরা পারফেক্টলি তারে প্রত্যেকটা পোর্শন ধরে 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 পিক্সেল ভ্যালু আকারে পারফেক্টলি স্ট্রাকচার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে এটাকে বলা হয় পুলিং। পুলিং ইজ ফাংশন। হ্যাঁ, পুলিং একটা সামারাইজিং একটা ফাংশন না, মানে এটা সামারাইজিং লেয়ার বলতে পারি।
আমার ডাইমেনশনটাকে রিডিউস করে সামারাইজ করবে আমার এক্সাম আমার ইমেজটারে। তারপর আমার মাল্টিপল কনভলিউশন রেলু এব অ্যানালাইসিস হয়ে 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 ফাইনালি একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় ফ্ল্যাটেনিং লেয়ার। তারপর আমার এখানে চক্রবক্কর নিউরাল নেটওয়ার্ক, এখানে ফুলি কানেক্টেড লেয়ার, এটা থ্রো দিয়ে আমি কি করে অ্যানালাইসিস করে আমরা ডিসিশন মেক করতেছি, ইজ দিস নর্মাল, ইজ দিস নিউমোনিয়া, এটা কি টিউবারকুলোসিস নাকি এটা অন্য কিছু, আমরা এটা ক্লাসিফাই করতেছি। ইটস জাস্ট এ ক্লাসিফিকেশন মডেল, নাথিং এলস। তো এই জায়গায় যেটা করতেছে এখানে বললাম এটা একটা ফিচার এক্সট্রাকশন করলাম। ফিচার এক্সট্রাকশন মানে কি, মানে হলো আমার ইমেজটারে সে পারফেক্টলি কি করলো, তার থেকে ফিচার গুলা ভেঙে নিয়ে ফেললো, আই মিন ফিচার গুলা এক্সট্রাক্ট করে ফেললো। তারপর এখান থেকে অর্থাৎ ঘটনা কি দাঁড়ালো, ঘটনা দাঁড়ালো হচ্ছে, আমি যদি বলি সেটা হচ্ছে আমি একজন মানুষকে দেখলাম, হ্যাঁ এখানে যে কোনো একজনের নাম ধরে বলতেছি ভাই, কিছু মনে করেন না, রিয়ান ভাইয়ের কথাই বলি। রিয়ান বাইরে আমি কি করলাম, রিয়ান বাইরের মুখের দিকে তাকাইলাম, হ্যাঁ তাকানোর পরে রিয়ান ভাইয়ের চোখের দিকে আমার নজর পড়লো, চোখের দিকে নজর পড়ার পর রিয়ান ভাইয়ের নাকের দিকে নজর পড়লো, চুলের দিকে নজর পড়লো। রিয়ানকে প্রত্যেকটা ফিচারকে আমি অ্যানালাইসিস করে 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 আমার মস্তিষ্কের মধ্যে ঢুকাইলাম, ঢুকাই আমি পারফেক্টলি এগুলোকে অ্যানালাইসিস করে গ্রুপিং করে তারপরে ফাইনালি আমি কি করলাম, একটা ডিসিশন মেক করলাম, হ্যাঁ তার মধ্যে কিছু আছে, সে কি ভালো, সে কি খারাপ, সে কি অসুস্থ, ক্লাসিফাই করলাম। এগুলো জেনারেল ক্লাসিফিকেশন প্রবলেম আর কি। তারপর আসে ডিটেকশন। ডিটেকশন মডেল, এটাও ফিচার এক্সট্রাকশন হয়। তো আমি ডিরেক্ট সেগমেন্টেশনে চলে যাই। সেগমেন্টেশন যেহেতু আজকের একটু আলোচনার বিষয়, তো আমি সেগমেন্টেশনেই ডিরেক্ট চলে যাই। সেটা আচ্ছা এটা একটু নিচে। তো আচ্ছা, সেগমেন্টেশনের যে পোর্শনটা সেটা হয় আসলে কি, আমাদের যে বেসিক স্ট্রাকচার, যে কোনো সেগমেন্টেশন মডেলের যে বেসিক স্ট্রাকচার সেটা হলো, এখানে আমি যে চক্কর বক্কর যে একটা আর্কিটেকচার দেখালাম না, এই আর্কিটেকচারে বেসিক এটা হলো তার বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচার আসলে কাজ করে, অর্থাৎ একটা ইমেজকে সেই ইনপুট হিসেবে নেয়। এটা আমাদের প্রবলেম অনুযায়ী হইতে পারে, এটা আমাদের নিউর ইমেজ হইতে পারে, চেস্ট এক্সরে হইতে পারে, আমি যেখানে যে পোর্শনটা তারা কি করব, সেগমেন্টেশন করব বা গ্রুপিং করব। হ্যাঁ, তো যে কোনো সেগমেন্টেশন মডেলের বেসিক স্ট্রাকচার হলো জেনারেলি তিনটা পোর্শনে ভাগ। একটা হলো তার এনকোডার, একটা হলো তার বটলনেক্স বা আমরা বলতে পারি তার ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন, একটা হলো তার ডিকোডার। প্রথমটা হলো তার এনকোডার, তারপরটা হলো তার ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন বা বটলনেকও বলতে পারি, তারপর হলো তার ডিকোডার। মানে এনকোডার, বটলনেক, ডিকোডার, এনকোডার, বটলনেক, ডিকোডার। এখন ঘটনা হলো কি, এনকোডার জিনিসটা আসলে কি, এনকোডারে সে আসলে কি করে। প্রথম কথা হলো, আমি যদি এমনি যদি বলি, জেনারেলি যদি বলি, সেটা হলো সে প্রথমে ইমেজটাকে ভাঙে। সোজা কথা হলো সে প্রথমে ইমেজটাকে ভাঙে, অর্থাৎ আমি আমার যে ইমেজটা দেখতে পাচ্ছি এই ইমেজটারে সে কি করবে, ভাঙবে। মানে এখান থেকে সে ফিচার গুলো এক্সট্রাকশন করবে, অ্যানালাইসিস করবে। এটা হলো এনকোডারের কাজ। হ্যাঁ, তো এই যে ফিচার যে এক্সট্রাকশন করবে, এই ফিচার যে অ্যানালাইসিস করবে, এগুলো সে কিসের উপর বেস করে করবে, এগুলো সে তার পিক্সেল ভ্যালু গুলোর উপর বেস করে করবে। সে পিক্সেল ভ্যালুর উপর বেস করে করবে বলে কেমনে করবে, তো জেনারেলি আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করা। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি, সেটা হলো গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করা। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করা বলতে আমি যেটা বলি সেটা হচ্ছে, একটা ইমেজের মধ্যে আমরা কি দেখছি, আমি প্রথমে যেটা বলছিলাম, একটা ইমেজের মধ্যে কি থাকে, একটা ইমেজের মধ্যে তার এজ থাকে, হ্যাঁ একটা ইমেজের মধ্যে তার বাউন্ডারি থাকে, তার টেক্সচার থাকে, তার নয়েজ এন্ড আর্টিফ্যাক্টস থাকে, তারপর তার স্পেশাল স্ট্রাকচার থাকে। হ্যাঁ, তো একটা ইমেজকে রিপ্রেজেন্ট করে তার পিক্সেল ভ্যালু দ্বারা, আমরা জানি প্রত্যেকটা পোর্শনকে তার পিক্সেল ভ্যালু দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ একই রকম কালার একই রকম পিক্সেল ভ্যালু মেনটেন করতেছে। তো আমি ওই প্যাটার্ন গুলাকে যদি পারফেক্টলি ধরতে পারি, তাহলে ইমেজের মধ্যে কোনো অ্যানোমালি থাকলে, ইমেজের মধ্যে কোনো অবজেক্ট থাকলে, ইমেজের মধ্যে কোনো কিছু থাকলে আমি তারা কি করে ফেলতে পারফেক্টলি ডিটেক্ট করে ফেলতে পারবো, রাইট। তো এখন ঘটনা হচ্ছে কি, আমি আমার যে সেগমেন্টেশন যে করব, সেগমেন্টেশন মানে গ্রুপিং যে করব, এই গ্রুপিং আই মিন ডিপ লার্নিং বেসড গ্রুপিং। ডিপ লার্নিং বেসড গ্রুপিং বলতে অর্থাৎ আমি এটা অটোমেটিক্যালি গ্রুপিং করে ফেলবে, এমন না যে এটা আমার ম্যানুয়ালি গ্রুপ করতে হবে। অর্থাৎ আমার এখানে এগুলো ম্যানুয়ালি গ্রুপ করব না, আমি যখন একটা মডেলকে যখন ট্রেন করাবো তখন অটোমেটিক্যালি একটা ইমেজকে আমি কি করব, আপলোড দিব, পাশাপাশি সে গ্রুপিং করে সেগমেন্ট করে কি করে দিবে, সে আমারে আপলোড দিয়ে দিবে, সেগমেন্ট করে সে আমারে দিয়ে দিবে, মানে পোর্শনটারে সে আমাকে গ্রুপিং করে দিয়ে দিবে, অটোমেটিক্যালি দিয়ে দিবে। হ্যাঁ, তো ঘটনা হলো কি, এই জিনিসটা সে আসলে কিভাবে করে,
এই জিনিসটা করে হচ্ছে এই বেসিক স্ট্রাকচার, এই বেসিক আর্কিটেকচারের উপর বেস করে। এমন না যে এটা একমাত্র আর্কিটেকচার, এটার অ্যাডভান্স অনেকগুলো আর্কিটেকচার আছে। এটা হলো বেসিক, আমরা এটাকে বলা হচ্ছে ইউনেট আর্কিটেকচার। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ এটাকে আমরা বলি ইউনেট আর্কিটেকচার। এটা খুব ফাউন্ডেশনাল নেটওয়ার্ক ইন দা ইমেজ সেগমেন্টেশন। ইমেজ সেগমেন্টেশনের যে বেসিক স্ট্রাকচার এটাকে আমরা বলি হচ্ছে, প্রথমে থাকে তার ইউনিক এনকোডার, তারপরে থাকে তার ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন বা বটলনেকস, তারপর থাকে হচ্ছে তার কি ডিকোডার। এনকোডারে কি হয়, ইমেজের স্ট্রাকচারাল অ্যানালাইসিস হয়, ইমেজের ফিচার এক্সট্রাকশন হয়, ইমেজটারে আমরা ভাঙি, ইমেজটারে আমরা ভাঙি, ভাঙার পর ইমেজটারে ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন অর্থাৎ বটলনেকস। এই বটলনেকসে কি হয়, এই বটলনেকসে হয় অ্যারেঞ্জমেন্ট। এই বটলনেকসে হয় কি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটা বিল্ডিং যদি চিন্তা করি, একটা বিল্ডিং কে প্রথমে আমরা ভাঙলাম, একটা বিল্ডিং আমরা ভাঙলাম, ভাঙে আমাদের প্রত্যেকটা পোর্শনকে আমরা কি করলাম, অ্যারেঞ্জ করলাম। আমাদের যে বিল্ডিং এর মনে করেন প্রত্যেকটা এরিয়াকে, প্রত্যেকটা পোর্শনকে আমরা অ্যারেঞ্জ করলাম, তারপর এটারে আবার রিকনস্ট্রাক্ট করলাম। রিকনস্ট্রাক্ট করে আবার আমরা কি পাইলাম, আমাদের সেগমেন্টেশন ম্যাপ, আই মিন আমাদের সেগমেন্টেড যে আউটপুটটা ওটা আমরা পারফেক্টলি পাইলাম। তো এই যে আমরা কি করতেছি, ইমেজটারে রিকনস্ট্রাক্ট করতেছি, অর্থাৎ একবার ইমেজটারে আমরা ভাঙতেছি আর এবারে এটারে অ্যারেঞ্জমেন্ট করতেছি, অ্যারেঞ্জ করতেছি বিভিন্ন রকম রুলস দিয়ে। হ্যাঁ, তারপর আমরা কি করতেছি, তারপর আমার ইমেজটারে আমরা রিকনস্ট্রাক্ট করে আবার কি করতেছি, সেগমেন্টেশন করতেছি, আই মিন আমার ইমেজটারে গ্রুপিং করতেছি। তো সেগমেন্টেশন আসলে বেসিক্যালি এই স্ট্রাকচার মেনটেন করে, একবার ইমেজটারে ভাঙে, একবার ইমেজটারে অ্যারেঞ্জ করে, তারপর গিয়ে আবার কি করে, ইমেজটারে রিকনস্ট্রাক্ট করে তার সেগমেন্টেড আউটপুটটা পাই আর। হ্যাঁ, তো এই হলো মূলত একটা বেসিক বা যে কোনো সেগমেন্টেশনের বেসিক আর্কিটেকচার বলতে পারে। হ্যাঁ, যে কোনো মানে যে কোনো সেগমেন্টেশনের বেসিক আর্কিটেকচার, এমন না যে এই আর্কিটেকচারই মেনটেন করে সবসময়, মানে জেনারেলি এই পাইপলাইনটা মেনটেন করে বলতে পারে। জেনারেলি বললাম এই পাইপলাইনটা মেনটেন করে, তার মানে এই না যে এখানে কোনো টুকলিং হয় না, আই মিন এখানে কোনো একটু লেয়ার এদিক সেদিক হয় না, অবশ্যই হয়, অনেক রকম মডেল আছে, ডিফারেন্ট টাইপের মডেল আছে, কিন্তু বেসিক আর্কিটেকচার, ফাউন্ডেশনাল আর্কিটেকচার এটাই, এটা মেনটেন করে কাজ করে। অর্থাৎ এখানে বেসিক আর্কিটেকচার আমরা কি দেখি, আমরা জেনারেলি এনকোডার দেখি, এনকোডার থ্রু দিয়ে আমরা কি করি, ইমেজটারে ফিচার এক্সট্রাকশন করি, তারপর গিয়ে আমরা কি করি, ইমেজটার ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন যেটা বলি, ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশনে কি হয়, ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশনে আমাদের ইমেজটার অ্যারেঞ্জমেন্টটা হয়, তারপর গিয়ে আমরা কি করি, ইমেজটারে রিকনস্ট্রাক্ট করে, আই মিন আমাদের আপ স্যাম্পলিং করে ফাইনালি আমরা সেগমেন্টেড করি, আই মিন সেগমেন্টেড আউটপুটটা পাই। এটা হলো মূলত ইমেজ সেগমেন্টেশনের বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, তো আমাদের বেসিক আর্কিটেকচার মানে সেগমেন্টেশনের বেসিক নিয়ে তো বলছি, এবার আমি আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব, তারপর আমি আরেক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। প্রথমে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বই লেখা আর কি, যেহেতু অনেক রাত হয়ে, এটার আমি ভার্সন 2 নিব। আমি না, আমাদের আরো কিছু বিষয় থাকবে অবশ্যই, হ্যাঁ এখানেও আমি কিছু আরো কিছু বিষয় বলবো, কারণ আমি বেসিক গুলা নিয়ে একটু একটু জোর দিছি, আলোচনা করছি আপনাদের সাথে, যেটা ইয়ার আপনাদের কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, which consideration takes to arrange the image, arrange reveal it? আচ্ছা, এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আহ যে যে জিনিসটা কনসিডারেশনে আনে সেটা হইলো, আমরা একটা ইমেজকে যখন অ্যানালাইসিস করি, ইমেজের অ্যানালাইসিস করতে আমরা জেনারেলি তার ইমেজের রেডি, আই মিন ডিপ লার্নিং এর থ্রু দিয়ে যখন অ্যানালাইসিস করি, এখানে কিছু বিষয় হচ্ছে আমরা তার গ্রেডিয়েন্টটা কম্পিউট করি, আই মিন গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করি। এখন আমরা বলতে পারি হোয়াট ইজ গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস হলো মূলত প্রথম কথা হলো আমাদের এটা মাথায় সেট করে রাখতে হবে, আমরা একটা ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করি, সেটা ইমেজকে তার পিক্সেল ভ্যালুর উপর বেস করে আমরা অ্যানালাইসিস করি, আর পিক্সেল ভ্যালুকে আমরা পারফেক্ট অ্যানালাইসিস করার থ্রু দিয়ে। তো একটা পিক্সেল ভ্যালু মানে প্রত্যেকটা পোর্শনকে আমরা পিক্সেল ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এখন গ্রেডিয়েন্ট জিনিসটা, গ্রেডিয়েন্ট জিনিসটা যদি আমরা জেনারেলি বলি, সেটা হলো এটা হলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় কার রেসপেক্টে, আমি একটু ডিপ লার্নিং এর ইয়াতে যাই, এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কার রেসপেক্টে, তার ওয়েটস এন্ড বায়াসের রেসপেক্টে। তো আমি যদি জেনারেলি যদি বলি, সেটা হলো মূলত একটা পিক্সেল ভ্যালু। আচ্ছা, আমি এমনি বলতেছি, স্ক্রিন দেখাচ্ছি না, এমনি বলতেছি, সেটা হচ্ছে মানে একটা পিক্সেল ভ্যালু কোন দিকে চেঞ্জ হচ্ছে, মানে গ্রেডিয়েন্ট কম্পিটিশন মানে অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছি, মানে একটা পিক্সেল ভ্যালু কোন দিকে পরিবর্তন হচ্ছে আর কত দ্রুত পরিবর্তন হচ্ছে, এই জিনিসটার উপর বেস করে আসলে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসটা হয়। আই রিপিট,
একটা ইমেজের যখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস হয় থ্রু ডিপ লার্নিং অ্যালগোরিদম, সেটা হয় আসলে তার গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে। তো এই গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসটা ডিফাইন করে আসলে দুইটা পোর্শনকে, একটা পিক্সেল ভ্যালু কোন দিকে পরিবর্তন হচ্ছে, কত দ্রুত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি যদি জেনারেলি একটু ব্যাখ্যা করি, সেটা হলো এই ইমেজটা বলি, এই ইমেজটা এখানে যেটা করতেছি সেটা হলো একটা ইমেজকে যখন একটা ডিপ লার্নিং মডেল দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, তার পিক্সেল ভ্যালু গুলা কোন দিকে পরিবর্তন হচ্ছে, মানে ডিপ লার্নিং এর যে বেসিক স্ট্রাকচার সেটা মেনটেন করা হচ্ছে, পিক্সেল ভ্যালুটা কোন দিকে পরিবর্তন হচ্ছে, এবং কত দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দুইটা প্রশ্নের আনসার দিয়ে সে কি করে, কাজ করে। যেহেতু সে দুইটা প্রশ্নের আনসার নিয়ে কাজ করে, দেখেন একটা ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে গেলে আমরা অলরেডি এজ, বাউন্ডারি, স্ট্রাকচার, স্পেশাল স্ট্রাকচার এগুলো তো জানি, কিন্তু ডিপ লার্নিং মডেল স্পেশালি এই বিষয়ের উপর জোর দেয় বেশি, সবচেয়ে কোন বিষয়, গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস এর উপর। আর গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসটা কোন দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, দুইটা বিষয়ের উপর, কি কি, ইমেজের ক্ষেত্রে সরি ইমেজের ক্ষেত্রে হয় কি, মানে পিক্সেল ভ্যালুটা কোন দিকে পরিবর্তন হচ্ছে আর কত দ্রুত পরিবর্তন হচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন আপনারা, যখন একটা ইমেজের মধ্যে কোন দিকে পরিবর্তন হচ্ছে আর কত দ্রুত পরিবর্তন হচ্ছে, একটা পিক্সেল ভ্যালু কোন দিকে পরিবর্তন হচ্ছে আর কত দ্রুত পরিবর্তন হচ্ছে, এই দুইটা বিষয় যদি সে পারফেক্টলি ডিফাইন করতে পারে, ইজিলি তার অবজেক্ট গুলোকে সে কি করে ফেলতে পারবে, অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারবে। এই জিনিসটাই আসলে হয়, ঠিক আছে, এই আর কি। তো আচ্ছা, আপনারা কোশ্চেন থাকলে করতে পারেন। এরপর রিকনস্ট্রাকশন আবার কিভাবে হয় ভাই? রিকনস্ট্রাকশন হচ্ছে আমাদের যে কনভলিউশন অপারেশন, এখানে শুধুমাত্র যে কনভলিউশন হয় আসলে বিষয়টা এমন না, এখানে কনভলিউশন বাদও অন্য অপারেশনও হয়, এটা ভেরি করে, মডেল ভেদে ভেরি করে। আমাদের ট্রান্সফর্মার মডেল গুলা কিন্তু প্যাচ মার্জিং বা প্যাচিং এগুলা করে, এখানে অ্যাটেনশন মেকানিজমও হয় অনেক সময়। কিন্তু জেনারেলি যদি বলি, একদম ফাউন্ডেশন নিয়ে যদি বলি, সেটা হলো আমাদের কনভলিউশন অপারেশন জেনারেলি কি করে, কনভলিউশন অপারেশন একটা কনভলিউশন করে অপারেশন করে অ্যানালাইসিস করে। কনভলিউশন ইজ এ ম্যাথমেটিক্যাল টার্ম, হ্যাঁ। তো এটা অ্যানালাইসিস করে সে ডাউন স্যাম্পলিং করে, অর্থাৎ ইমেজটারে সে কি করে, সামারাইজ করে ডাউন স্যাম্পলিং করে। তো রিকনস্ট্রাক্ট হয় মূলত এই যে তার ফিচার ম্যাপ গুলাকে সে আপ স্যাম্পলিং করে, ফিচার ম্যাপ গুলাকে সে, অর্থাৎ কনভলিউশন যেটা হয় সেটা ট্রান্সপোজ কনভলিউশন করে, ফিচার ম্যাপ গুলোকে সে কি করে, মানে ট্রান্সপোজ করে, আই মিন আপ স্যাম্পলিং করে সে কি করে, আবার রিকনস্ট্রাক্ট করতে চেষ্টা করে, আই মিন রিকনস্ট্রাক্টই করে। জেনারেলি সে মোটামুটি করতে পারে, ভালোই করতে পারে এই অর্থে, যেহেতু সে অলরেডি লার্নড রিপ্রেজেন্টেশন, এখানে যে ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন অ্যারেঞ্জমেন্টটা হয় আর কি, এখানে যে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস এর থ্রু দিয়ে এখানে লার্নড রিপ্রেজেন্টেশনটা পারফেক্টলি যখন হয়, তখন সে রিকনস্ট্রাক্ট করতে পারে, যদি না এখানে আনলেস কোনো ঝামেলা হয়, এখানে সে মোটামুটি মডেলটা তখন শিখে যায়, তার প্যাটার্ন গুলা, তার অবজেক্ট গুলার প্যাটার্ন গুলা মোটামুটি সে শিখে যায়, হ্যাঁ। আচ্ছা, তো রিকনস্ট্রাকশন যখন হয় তখন কিভাবে গ্রুপিংটা করে কি সে, মানে হ্যাঁ, আপনার রিকনস্ট্রাকশন হচ্ছে করার যে, সময় ধরেন আমি একটা ইমেজকে তো ভাঙলাম হচ্ছে যে আমি বিভিন্ন স্মল স্মল সাইজে ভাঙলাম, প্রথমে আমি 64 থেকে 120 পার্ট হইলো, তারপরে 256 হইলো, কিন্তু আমি যখন আবার রিকনস্ট্রাকশন করতেছি, অ্যারেঞ্জমেন্টে কি আমি গ্রুপিংটা করে ফেলবে সে? হ্যাঁ, মানে সে যখন অ্যারেঞ্জমেন্টটা গিয়ে করবে, সেটা হলো তার গ্রুপিংটা করে ফেলবে। এখানে একটা ঘটনা আছে, এখানে ঘটনা হলো, আমি যদি জেনারেল নর্মাল এখানের ইমেজটা না দেখাই, আমি আপনাদের ইউনিটের যে বেসিক আর্কিটেকচার সেটাই যদি দেখাই, তখন আপনাদের আর কিছু বিষয় ভালো বুঝতে পারবেন। আমি একটু ব্যাখ্যা করি, সেটা হলো ইউনিটের বেসিক, একটু হয়তো বা সেটা হলো জাস্ট 1 মিনিট। ওকে, ওকে, এই যে আমার যে 128 বাই 128 এর যে ইমেজটা, হ্যাঁ, এই জি। ইমেজটারে সে কি করতেছে, আমার যে 128 বাই 128 এটারে পারফেক্টলি সে আস্তে আস্তে করতেছে, আই মিন সাইজ গুলাকে, ডাইমেনশনটাকে সে রিডিউস করতেছে, হ্যাঁ। 128 থেকে 64, 64 থেকে 32, 32 থেকে 16 বাই 16। পাশাপাশি যে আমরা এখানে যে 64 যে বিষয়গুলো দেখা আছে, এগুলোকে আমরা বলি ইউনিটস, হ্যাঁ। আমরা নিউরনস বলতে পারি, ইউনিটস বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি ডেপথ, তার ডেপথ গুলা, হ্যাঁ। সে একটা ইমেজের 64টা পোর্শনে কি করতেছে, ডিফাইন করতেছে, হ্যাঁ, পোর্শনে ডিফাইন করতেছে। কিন্তু এটা কিন্তু প্যাচ না, ইটস নট প্যাচ, হ্যাঁ, এটা কিন্তু প্যাচ না। আমরা এই জিনিসটা, মানে এই যে আমি এখানে যে প্রেজেন্টেশন এখানে যে শো করতেছি,
এটা মানে এই না যে এই ইমেজের এই পোর্শনটা, ইটস নট দিস। হ্যাঁ, এটার এই পোর্শনটা না, এটা হলো একটি ইমেজের যখন আমরা ভাগ করব, এটা হলো ধরে নিলাম আমি যদি রিপ্রেজেন্ট করতেছি এই ইমেজটা হলো আমার 128 বাই 128। হ্যাঁ, যখনই আমরা 64 ইউনিট দিব, এটা ডেপথে ইনিশিয়ালি আমার চ্যানেল থাকতে পারে তিনটা, আমি এটা চ্যানেলই বলতে পারি। হ্যাঁ, আমার এখানে 64টা পোর্শনে ভাগ হচ্ছে, 64টা ডেপথ আসতেছে। তো এই ডেপথের গিয়ে আমার কি হচ্ছে, প্রত্যেকটা পোর্শনে ফিচার ম্যাপ জেনারেট হয়ে ফাইনালি আমি এটা ইয়ে করতেছি। আবার গিয়ে আমি কি করতেছি, এই আমার ডাইমেনশনটা রিডিউস করতেছি থ্রো ম্যাক্স পুলিং হইতে পারে, থ্রো অন্য কিছু হইতে পারে। হ্যাঁ, আমাদের নেক্সট পুলিং হইতে পারে, এভারেজ পুলিং হইতে পারে। হ্যাঁ, পুলিং অপারেশন করে আমরা ডাইমেনশন রিডিউস করতেছি। তো সেম গোষ্ঠ যখন আমি এখানে রিকনস্ট্রাক্ট করতেছি, তা আমার এখানে এখানে আসতে গিয়ে এখানে যে মাল্টিপল অপারেশন গুলো যখন হয়, তখন এখানে আসলে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস হয়। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস হয়, আমি আরো বলি ব্যাক প্রপাগেশন, চেইন রুল থ্রো দিয়ে আরো বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করে লার্নড রিপ্রেজেন্টেশন হয়। এইটারে ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন, লার্ন রিপ্রেজেন্টেশন, বটলনেক্স, হ্যাঁ অনেক কিছুই বলে। এইখানে আস্তে আস্তে সে আসলে মূলত ইমেজটার, হ্যাঁ এই ইমেজটার মোটামুটি সে আসলে বুঝতে পারে কোন পিক্সেল কোন ভ্যালু মেনটেন করতেছে, আই মিন কোন অবজেক্ট। সে যখন রিকনস্ট্রাক্ট করতে যায় সেম থ্রো দিয়ে ফিচার ম্যাপ দিয়ে, তখন সে কি করে আপস্যাম্পলিং করে, তো ফিচার গুলোকে সে অলরেডি সে চিনে, অলরেডি সে কিন্তু কি চিনে, এখানে থ্রু স্ক্রিপ্ট কানেকশন দিয়ে সে কি করতে পারতেছে, মোটামুটি কানেক্ট করতে পারতেছে, সে অলরেডি চিনে। সে জাস্ট জায়গায় জায়গায় জোড়া লাগায় তার ফিচার ম্যাপ গুলোকে, সে ফিচার ম্যাপ, এখানে একটা পোর্শন আমি ইউজ করতেছি, এটা হচ্ছে ফিচার ম্যাপ। হ্যাঁ, এই ফিচার ম্যাপের থ্রু দিয়ে সে বুঝতে পারে এই জায়গায় এই পোর্শনটা আছে, এটা আমি এই জায়গায় জোড়া লাগাচ্ছি। সে পোর্শন গুলোকে সে, আই মিন সে একই টাইপের পিক্সেল ভ্যালুকে আস্তে আস্তে গ্রুপ করতে চেষ্টা করে, এবং অনেকাংশে সে করতে পারে, এই আর কি। সেই ক্ষেত্রে আপনার ক্লাসিফিকেশন কি তাহলে আপনাকে কখন থেকে শুরু করতে হবে তাকে? কারণ সে তাইলে হচ্ছে যে ডিফাইন করবে কিভাবে কোন ইমেজটা কে সে হচ্ছে যে গ্রুপিং করবে, তাহলে আপনার ক্লাসিফিকেশন আপনার আফটার অ্যানাকোডিং এর পর পরই করার দরকার না আপনার অ্যারেঞ্জমেন্টের সময়? আচ্ছা, আপনার এখানে ঘটনা হলো কি, ইটস অ্যান অ্যাডভান্স মডেল। আপনি কি ইমেজ ক্লাসিফিকেশনের কথা বলতেছেন নাকি জেনারেল ক্লাসিফিকেশনের কথা বললেন? না, ইমেজ ক্লাসিফিকেশন এখানে যদি আপনি, এখানে সে হচ্ছে যে ক্লাসিফাই করবে কিভাবে যে গ্রুপিংটা করবে। আচ্ছা শোনেন, মানে জেনারেলি আমি বলি, সেটা হলো ইমেজ ক্লাসিফিকেশন ইজ এ ডিফারেন্ট থিং, সেগমেন্টেশন ইজ এ ডিফারেন্ট থিং, ইমেজ ক্লাসিফিকেশন ডিফারেন্ট থিং, আর ডিটেকশন না না না, সে ডিফারেন্ট। ফিচার যে এক্সট্রাক্ট করবে সেটা কিভাবে করবে সে? যদি আপনি মানে যদি তাকে ডিফাইন না করে দেন যে প্যাটার্নটা যে সে এক্সট্রাক্ট করবে, সেটা সে হুম, কিভাবে হচ্ছে যে অ্যালগোরিদমে সে ইয়া করবে? মানে সরি আসলে আরেকটু যদি বলতেন। না, আমি একটা ইমেজকে ভাঙলাম, ভেঙে অনেকগুলো টুকরা করলাম, রাইট? তারপরে আমি রাইট রাইট। এগুলাকে অ্যারেঞ্জ করতেছি, আমি বটলনেকে অ্যারেঞ্জ করতেছেন, তাহলে অ্যারেঞ্জটা যে করবে, সে অ্যারেঞ্জটা করার জন্য তাকে তো গ্রুপ করতে হবে, তাহলে গ্রুপ করার জন্য তাকে তো ইমেজটাকে চিনতে হবে যে এই ইমেজ গুলাকে একটা গ্রুপে আসবে। তাহলে তাকে তো আগে ক্লাসিফাই যদি না করে দিই আমি এই গ্রুপ, এই ইমেজটা এই এটা এটা মিন করে, তাহলে সে কিভাবে গ্রুপিংটা করবে আমি সেটা বলতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি যেটা বলছেন রাইট, এটা জেনারেলি আমাদের ভিজুয়ালি আমরা যদি, যতক্ষণ পর্যন্ত আমরা একদম হ্যাঁ এটার ডিটেলে না দেখবো তাহলে আসলে বুঝতে পারবো না। যাই হোক, আমি বলি মূল বিষয়টা, সেটা হলো সেগমেন্টেশন মডেলিং এ জেনারেলি হয় কি এনকোডার তো ফিচার এক্সট্রাকশন করে, সেটা তো বুঝলাম। হ্যাঁ, এটা জি। লাউন্ড রিপ্রেজেন্টেশন বা ফিচার রিপ্রেজেন্টেশন যেটা হয় এখানে, মানে এটা সরল ওয়েতে যেটা দেখি সেটা হচ্ছে, এখানে নর্মালি দিতে, কিন্তু এখানে যে গ্রুপিং যে করে, এখানেও কিন্তু অনেক রকম রুলস অ্যাপ্লাই হয়। এমন না যে এখানে শুধুমাত্র কনভলিউশন অপারেশন হয়, এখানে আমাদের বিভিন্ন টাইপসের আমাদের কি হয়, অপটিমাইজেশন টেকনিক্স হতে শুরু করে আমাদের মিন ম্যাক্স এগ্রিগেশন হতে শুরু করে ডিফারেন্ট টাইপস এর এখানে আমার রিপ্রেজেন্টেশনটা যেন কি করতে পারে, সেজন্য পারফেক্টলি গ্রুপিং করাইতে পারে। আমি জাস্ট আপনি একটা ইয়া দেখাই, মিন আমার একটা শিটস থেকেই ইয়া করে জি জি জি, আমি ওইটাই জানতে চাচ্ছি আর কি আসলে। বুঝছি। এখানে মানে বিষয় হলো ক্লাসিফিকেশনের যে পোর্শনটা, ক্লাসিফিকেশনের পোর্শনটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ও না না, শুধুমাত্র আমি সেটা বলতেছি না, আপনি যে আমি গ্রুপিং করব, তাও তো আমাকে হচ্ছে ফিচার্সটাকে তাকে তো বুঝতে হবে, নাহলে সে সে কিভাবে বুঝে যায়, গ্রুপ করবে? সে অলরেডি বুঝে যায়, মানে আমি এটা বলতেছি আচ্ছা সেটা হলো সে অলরেডি বুঝে যায়। সে এতটুকু আচ্ছা এনকোডার থেকে ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন বা লার্ন রিপ্রেজেন্টেশন পর্যন্ত আস্তে আস্তে সে মোটামুটি ইমেজের প্যাটার্ন গুলোকে ধরে ফেলে, মোটামুটি আচ্ছা। ইমেজের প্যাটার্ন গুলোকে ধরে ফেলে। এমন যে সে আসলে আচ্ছা দাঁড়ান একবার।
যদিও বা এটা ম্যান্ডেশনের না, তারপর আমি জাস্ট বোঝানোর জন্য, এটা হলো ল্যাটার রিপ্রেজেন্টেশন। এখানে ডিফারেন্ট টাইপের মডেল, আই মিন, প্রথম কথা হলো এটা, প্রথম কথা হলো সে যখন একটা ইমেজকে অরিজিনাল ইনপুট থেকে এনকোড করে, হ্যাঁ, এনকোড জি যখন করে, সে অলরেডি এনকোড করার ফলে সে অলরেডি বুঝতে পারে, সে অলরেডি জানে, এনকোড করার পর এনকোডার থ্রো দিয়ে সে অলরেডি এনকোড করার পর ইমেজের প্রত্যেকটা পিক্সেলকে সে অলরেডি চিনে যায়, মানে সে অলরেডি এখন চিনে, সে জি অলরেডি এখন মানে সে বুঝতে পারে, সে ক্লাসিফিকেশন, মানে জেনারেলি আসলে এতটুকু পর্যন্ত ক্লাসিফিকেশন হয়ে যায়, এতটুকু পর্যন্ত করা মানে আচ্ছা ক্লাসিফিকেশন হয়ে যাওয়া, এনকোডার পর্যন্ত আচ্ছা। হওয়া মানে ক্লাসিফিকেশনটা হয়ে যাওয়া, সে প্রত্যেকটা পোর্শনকে চিনে যায়। এখন কথা হচ্ছে আপনি জিজ্ঞেস করতে পারেন সে কেমনে চিনে, চিনার, না এখন এটা কি পিক্সেল ভ্যালু কি হচ্ছে যে সেম পিক্সেল ভ্যালু কে সে একসাথে ধরে নেয়, নাকি এটা একটা রেঞ্জ আছে, এটা কি আমাকে ডিফাইন করে দিতে হবে যে কোন রেঞ্জ পর্যন্ত নো কোন নো রেঞ্জ নো নো পর্যন্ত সে নো ইয়া নো না, করবে? আপনাকে আপনাকে রেঞ্জ করে ধরে দিতে হবে না। সে যখন অ্যানালাইসিস করে, সে যেটা করে সেটা হচ্ছে মূলত সে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করে। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস এর মূল পোর্শনটা হলো এটা, একটা পিক্সেল ভ্যালু কোন দিকে পরিবর্তন হচ্ছে, কত দ্রুত পরিবর্তন হচ্ছে, রেট অফ চেঞ্জ, এই দুটা না বিষয়ের উপর। সেটা রেট অফ, রাইট রাইট, কিন্তু সেটা কি একটা কোনো লিমিট আছে কি, যে ধরেন হচ্ছে যে যে আমি 40 থেকে 50 এই ধরনের কোনো তার তার কি হচ্ছে যে যে সে কি সিঙ্গেল ডিজিট ভ্যালু পর্যন্ত ধরে নাকি কত ডিজিট পর্যন্ত ধরবে? যে আচ্ছা, সেটা হলো একটা ইমেজকে, আমি বলি সেটা হলো একটা ইমেজকে যখন রিপ্রেজেন্ট করি, যেমন 8 বিট ইমেজের জন্য জেনারেলি 0 থেকে 255 এর রেঞ্জের আমরা জেনারেলি কি করি, আর তার রেঞ্জটা থাকে। তো জেনারেলি যখন 0 থাকে তখন একটা কালার রিপ্রেজেন্ট করে, ওয়ান জি মানে একটা কালার রিপ্রেজেন্ট করে, তো প্রত্যেকটা পোর্শন মানে একটা কালার রিপ্রেজেন্ট করে। তো 8 বিট ইমেজের জন্য এই রেঞ্জকে সে কি করে, অ্যানালাইসিস করে। এই ইমেজ যদি আচ্ছা আমার যদি আমার 8 থেকে 16 বিট হয়, তখন 0 থেকে তার রেঞ্জটা বাড়বে, এটা ডিপেন্ড করে আমাদের বিটিং এর উপর ডিপেন্ড করে। তবে আমরা জেনারেলি যেটা ইউজ করি বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেস না, জেনারেলি বলতে পারি 60 থেকে 70% কেসে আমরা তো 8 বিট ইমেজ ইউজ করি, সেই জন্য আমরা বলতে পারি হচ্ছে 0 থেকে 255 রেঞ্জের অ্যানালাইসিসটাই সে করে। হ্যাঁ, কিন্তু এখানে শক্তিশালী অ্যালগোরিদম এটা বলতেছি, সেটা হচ্ছে যে কনভলিউশনাল যে নিউরাল নেটওয়ার্ক, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইজ কমপ্লিটলি বেসড অন, মানে হেভিলি ইন্সপায়ার্ড অন দা আওয়ার হিউম্যান ভিজুয়াল সিস্টেম। আমার হিউম্যান ভিজুয়াল সিস্টেম ঠিক যেভাবে চিন্তা করে, ওইভাবে সেটাকে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনের থ্রু দিয়ে সে কাজটা করে। দ্যাটস ওয়াই ইটস ভেরি পাওয়ারফুল। এখনো পর্যন্ত কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আমাদের অটোমেটিক্যালি সে প্যাটার্ন ডিটেক্ট করতে পারে ইজিলি, যে কোনো ইমেজেস থেকে ইজিলি কোনো জায়গা থেকে সে কি করতে পারে, প্যাটার্নটা ডিটেক্ট করে ফেলতে পারে। কেন? কারণ হচ্ছে এটা হেভিলি ইন্সপায়ার্ড বাই হিউম্যান ভিজুয়াল সিস্টেম। অর্থাৎ একটা হিউম্যান ভিজুয়াল সিস্টেম ঠিক যেভাবে চিন্তা করে, যেভাবে দেখে, সেম ওয়েতে কাজ করে, সেম ওয়েতে কাজ করে সে। যদি বলি সেটা, আমি যদি আর একটু ডিটেলে বলি, সেটা হলো সে জেনারেলি আমাদের যে নিউরাল নেটওয়ার্কটা কাজ করে হচ্ছে ওয়েটস এন্ড বায়াস বেসিসে। হ্যাঁ, তো বায়াস ইজ এ ফ্লেক্সিবিলিটি, বায়াস ইজ এ সিক্রেট সস। পাশাপাশি আমাদের যে হিউম্যান ভিজুয়াল সিস্টেম হচ্ছে উইন্ডো বেসড কাজ করে। উইন্ডো বেসড কাজ করে বলতে কিরকম, মানে আমার কাহিনী হচ্ছে আমি যখন দেখি, আমি একটা নির্দিষ্ট পোর্শনকেই দেখি। হ্যাঁ, আমি জাস্ট আমার লেকচার শিটটা যদি একটু ইয়া করি আপনাদের জন্য, ইয়া করি, সেটা তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই যে আমি যদি বলি সেটা হলো, এই যে আমাদের যে একটা মেসেজ ছবি দিলাম, হ্যাঁ, আমি যদি বলি যে আপনি ভাই আপনি দেখেন, হ্যাঁ, আপনি কি দেখবেন, আপনার হয়তো বা ফুটবল দেখবেন, আপনি কেউ জার্সি নাম্বার 10 দেখবেন, কেউ এটা দেখবেন, কেউ এটা দেখবেন, অর্থাৎ কেউ হরাইজন্টালি চেক করবে, কেউ ভার্টিক্যালি চেক করবে, অর্থাৎ একই সময়ে কেউ আসলে মানে প্রতিটা পোর্শন সে আসলে কি করতে পারে না, ডিটেক্ট করতে পারে না আর কি। সে চেষ্টা করে একটা পোর্শনকে, সে ফাইনালি এগুলোকে সামারাইজ করে একটা ডিসিশন মেক করে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের হিউম্যান ভিজুয়াল সিস্টেম। তো সেম কাজ করে আসলে সেম কাজটা আসলে আমাদের কার্নেল বেসড অ্যানালাইসিস করে আমাদের যে কনভলিউশনাল ওকে নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, তো এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন আছে অবভিয়াসলি, এমন না যে এটা একদম 100% পারফেক্ট, কিন্তু এটা হেভিলি হেভিলি ইন্সপায়ার্ড বাই হিউম্যান ভিজুয়াল সিস্টেম। তো এই কার্নেল বেসড অ্যানালাইসিস করার কারণে মোটামুটি আমরা কি করতে পারি, আমাদের উইন্ডো গুলো ধরতে পারি। পাশাপাশি পাশাপাশি আমাদের নিউরাল নেটওয়ার্কে আরেকটা পোর্শন আছে যেটাকে বলা হয় বায়াস। বায়াস ইজ এ সিক্রেট সর্স, বায়াস ইজ এ সিক্রেট সর্স, ইটস অলসো কল্ড ফ্লেক্সিবিলিটি। তো ঘটনা হলো কি, এমন আমি যদি আমি জেনারেলি সিম্পলি বলি, সেটা হলো, মনে করেন আপনি
মনে করেন আমার বাসায় এখন রান্না হয়েছে, হ্যাঁ আমার বাসায় এখন রান্না হয়েছে, আমার বাসায় মাছ মাংস যাই রান্না হয়েছে, কোনো কারণ ছাড়া আমি বলতেছি না আমি বাসায় খাবো না, আমি বাইরে গিয়ে বিরিয়ানি খাবো। এটার কোনো ব্যাখ্যা আছে? মানে ইটস এ ফ্লেক্সিবিলিটি, এই যে হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার, রাইট? এটা হিউম্যান বিহেভিয়ার কি? ইটস এ ফ্লেক্সিবিলিটি, মানে আমাদের আমাদের জীবনে আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে। তো আমাদের নিউরাল নেটওয়ার্কেরও আসলে এই পোর্শনটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে তার বায়াস। হ্যাঁ, আমরা বায়াস ইজ দ্য সিক্রেট সস ইন দ্য মডেল। তো দেখেন আমার মডেলটা, আমার অ্যালগোরিদমটা প্রাথমিকভাবে কাজ করতেছে হচ্ছে সে উইন্ডো বেস অ্যানালাইসিস করতেছে একটা ইমেজকে, উইন্ডো বেস অ্যানালাইসিস করে ইমেজটারে সামারাইজেশন করতেছে, পাশাপাশি সে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করতেছে। গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস হলে পিক্সেল ভ্যালুগুলার রেট অফ চেঞ্জ, রেট অফ ডিরেকশন, এগুলা সে ধরতেছে, এগুলা তো করতেছে, উইন্ডো বেস করতেছে, রেট অফ চেঞ্জ, রেট অফ ডিরেকশন এগুলো ধরতেছে, এগুলো ধরে পারফেক্টলি ইজিলি হ্যান্ডেল করতেছে। এরপরে গিয়ে তার মধ্যে আবার আমার বায়াসও আছে, এরপরে গিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার আরেকটা রুল দিই, এটাকে বলি আসলে আমরা ব্যাক প্রপাগেশন। এই পোর্শন গুলো না মোটামুটি আমাদের আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সের যে অ্যালগোরিদমকে অনেক বেশি পারফেক্ট করে তুলছে। মোটামুটি আমরা কি করতে পারি, ডিসিশন দেখা যায় কি আমাদের যে অনেক একদম পারফেক্টলি এআই বেস ট্রাফিক মনিটরিং সিস্টেম হতে শুরু করে যে সিস্টেম গুলো দাঁড় করাইছি, মোটামুটি পারফেক্টলি তো দাঁড় করাই ফেলতে পারছি। কেন? কারণ আমাদের যে মডেলস গুলা, এই মডেলস গুলা হেভিলি ইন্সপায়ার্ড বাই হিউম্যান বিহেভিয়ার। আপনারা যখন অ্যালগোরিদম গুলা নিয়ে আসলে জানতে, মানে এটা ম্যাথমেটিক্যাল বলি, এটা জেনারেলি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি, এটা আসলে একদম আমাদের হিউম্যান বিহেভিয়ারকে কপি করে একদম অবশ্যই ম্যাথমেটিক্যাল থ্রো দিয়েই এটাকে ইমপ্লিমেন্টেশন করছে, কিন্তু আইডিয়াটা ইন্সপায়ার্ড বাই হিউম্যান বিহেভিয়ার, এই আর কি। যাই হোক, আমি এখানে ম্যাথমেটিক্যাল অনেক অ্যানালাইসিস আছে, আমি গেলাম না এই বিষয়ে অ্যানালাইসিসে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে আজকের মধ্যে শেষ করবো। আহ আমি নেক্সট আরেকদিন সেশন নিবো, একটা প্র্যাকটিক্যাল সেশন নিবো, আর কয়েকদিনের পরেই একটা প্র্যাকটিক্যাল সেশন নিবো যেখানে আমি একটা ব্রেন টিউমার সেগমেন্টেশন করবো। ব্রেন টিউমার সেগমেন্টেশন গুলো পারফেক্টলি অ্যানালাইসিস করার চেষ্টা করবো, আই মিন প্র্যাকটিক্যালি কিভাবে করে এটা দেখবো আর কি, এই আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে শেষ করবো। রেয়ান ভাই আছেন আপনি? আচ্ছা, একটু প্রশ্ন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদের মানে ফুল যে প্রসেসটা, এটা কি আমরা পাইথনে করব নাকি ম্যাটল্যাবে করবো, মানে কোন সফটওয়্যারের উপর আসলে এটা পুরোটা হবে? প্রথম বিষয় হলো পাইথনে করাটাই বেটার। কেন বেটার বলতেছি, কারণ হলো নর্মাল যে এখন যে মডেল, আপডেটেড যে মডেলস গুলা, মানে আমাদের তো যুগের সাথে তাল মিলাইতে হবে। আমাদের এখন প্রাথমিকভাবে যখন আমি নিজেও প্রথমে কাজ শুরু করছি ম্যাটল্যাব দিয়ে, আমি যখন আমার মাস্টার্স এর কাজ করতেছিলাম, আমার প্রফেসর উনি কোরিয়া থেকে পিএইচডি যখন করে আসছিল, তখন উনি তো ম্যাটল্যাবে কাজ করছিল, ম্যাটল্যাবে আমাকে ম্যাটল্যাবে অনেক বেশি ইয়া করেছিল। কিন্তু যখন মানে চ্যাট জিপিটি যখন চলে আসলো, চ্যাট জিপিটি আসার পর আসলে একটা হেভি একটা ওয়েভ দিয়েছে, হ্যাঁ, এই ইন্ডাস্ট্রির উপর অনেক পরে, তো আমাদের অনেকগুলা জিনিস না এখন ইরিলেভেন্ট হয়ে গেছে। মানে ইরিলেভেন্ট এই অর্থে বলবো যে মানে নর্মাল যে কথাগুলা, নর্মাল যে লেয়ার গুলা, নর্মাল যে মডেল গুলা, এই মডেল গুলা না এখন অনেক বেশি রিলেভেন্ট হয়ে গেছে, কারণ আমাদের অনেক বেশি অ্যাডভান্স মডেলের দিকে যাইতে হবে। এখন এই অনেক বেশি অ্যাডভান্স মডেল গুলা যদি আমরা ম্যাটল্যাবে করতে চাই, যদি আমরা ম্যাটল্যাবে করতে চাই, আমরা অনেক বেশি ঝামেলায় পড়বো। কেন ঝামেলায় পড়বো? কারণ হচ্ছে আমাদের অনেকগুলা, মানে কি বলেন, অনেকগুলা লাইব্রেরি ম্যাটল্যাবে নাই, অ্যাভেলেবল নাই, যেগুলো পাইটর্চে হ্যাঁ, করা, হ্যাঁ। যেগুলো পাইটর্চে করা, আই মিন আমরা পাইটর্চ হুম, থ্রো দিয়ে আমরা অনেক অ্যাডভান্স কাজ করতে পারবো, যেটা ম্যাটল্যাবে করতে আমাদের অনেক বেশি। আমি কিন্তু বলতেছি না যে পারবো না, অবশ্যই পারবো, কিন্তু আমাদের ধারণা হলো কি, একজন পাইটর্চ দিয়ে কাজটা একদিনে করবে, আপনি এই কাজটা 1 মাসে করবেন, আপনারা ডিসাইড করেন আপনি কিসে করবেন। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর পাশাপাশি হচ্ছে আপনি তো একটা, যখন একটা জিনিস ডেভেলপ করবেন, এটা নট অনলি ফর রিসার্চ, এটা অলসো ফর ইন্ডাস্ট্রি, এটা অলসো ফর, এটা প্রোটোটাইপ ডিজাইন করতে চাইবেন, দেখবো এগুলো কাজগুলো যখন করতে যাবেন না, তখন অবভিয়াসলি আপনার থেকে পাইটর্চে কাজ করা লাগবে অথবা টেনসরফ্লোতে কাজ করা লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। হুম, যাই হোক, রিসার্চ জার্নি বা ইমেজ রিসার্চ জার্নিতে প্রথমে আপনারা নিউরাল নেটওয়ার্ক, এটা ইমেজের জন্য হোক বা অন্য যে কোনো জন্য হোক, তো নিউরাল নেটওয়ার্কের ফাউন্ডেশনটা ভালো মতো করতে হবে। যদি এখানে কোর্স করেন আর যেখানেই করেন, আপনারা নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক স্ট্রাকচার, একদম পারফেক্ট লেভেলের ফাউন্ডেশনটা ডেভেলপ করবেন। এটা হলো কথা, একদম পারফেক্টলি ফাউন্ডেশন ডেভেলপ করতে পারলে আপনাদের বাকিগুলো ইজি হয়ে যাবে। নিউরাল নেটওয়ার্কের যে ফাউন্ডেশন, নিউরাল নেটওয়ার্ক ফাউন্ডেশন ডেভেলপ করবেন,
তারপর গিয়ে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ইমেজ নেট বেসড মডেল, তারপর দিয়ে সেগমেন্ট ডিটেকশন মডেল, তারপর দিয়ে সেগমেন্টেশন মডেল, এগুলা নিয়ে ডিটেল আলোচনা। যখন আসলে নিউরাল নেটওয়ার্কের ফাউন্ডেশন একদম পারফেক্টলি ডেভেলপ করে থাকবেন উইথ ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ম্যাথমেটিক্স ছাড়া কাজ হবে না। এই মানে এখন জি মানে অনেক আগাই গেছে ইন্ডাস্ট্রি, ম্যাথমেটিক্স ছাড়া কাজ হবে না। আপনি স্পেসিফিকলি যখন রিসার্চ করতে যাবেন তখন আসলে আরো কাজ হবে সোজা কথা। তো যখনই আপনি ম্যাথমেটিক্স নিয়ে আরো ডিটেলে দেখবেন এবং ফাউন্ডেশনটা পারফেক্টলি ডেভেলপ করবেন, তখন আসলে সেগমেন্টেশন বলেন ডিটেকশন বলেন আপনার জন্য আসলে কোনো ব্যাপার না। একদম পারফেক্টলি ফাউন্ডেশন ডেভেলপ করবেন। আমি যে বললাম ব্যাক প্রপাগেশন, অ্যাক্টিভেশন ফাংশন, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক আর্কিটেকচার, যেভাবে কিভাবে কাজ করে, কেমনে কাজ করে, হ্যাঁ, তারা কিভাবে মুভমেন্টটা কিভাবে হচ্ছে, এই প্রত্যেকটা পোর্শন ম্যাথমেটিক্স ধরে 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 যদি বুঝতে পারেন, আপনার ইউটিউবের অনেকগুলো প্লেলিস্ট আছে, ক্যাম্পাস এক্সার আছে, কৃষ্ণা একার আছে, খান একাডেমি থেকে ম্যাথ দেখতে পারেন। আমাদের এখানেও কম্পিউটার ভিশন, মেডিকেল ইমেজিং এটাও করতে পারেন। আমি চেষ্টা করি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড সহ ভালো মতো দিতে। আমি একটা ভালো একটা পোর্শন, ভালো পোর্শন বলতে বলতে পারেন আমি 70 থেকে 80% পোর্শন কভার করি কম্পিউটার ভিশনে। আর 20% পোর্শন একজন ভাই আছে, উনি ফিনল্যান্ডে থাকে, উনি কভার করে, উনি কয়েকটা অ্যাডভান্স টপিকস নিয়ে ক্লাস নেয় আর ম্যাক্সিমাম, আর বাকি প্রশ্নগুলো আমি কভার করি। তো এই আর কি মোটামুটি এটা আমাদের যে মডিউল, এই মডিউলটাও ফলো করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে এগুলো আর আচ্ছা, ঠিক আছে তাহলে, যদি কারো কোনো কোশ্চেন না লাস্ট মতো শেষ করে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আরেকটা নিব, আরেকটা নিব, সেশন নিব, যেখানে আমি ব্রেন টিউমার সেগমেন্টেশন করাবো। আচ্ছা, ওগুলো পার্টিকুলারলি আমি করে কেমনে, ঠিক আছে তাহলে আজকের মতো